Hello students, I am Arunavode from Epsilon Globe Academy. তো তোদের লাস্ট লেকচারে যে পার্টটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটা ছিল কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। আবার বলছি, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না সেটা জেনেছিলাম। সেখানে কি দেখেছিলাম? নাম্বার 1, টেনশন। টেনশন বেসিক্যালি কি? টেনশন হচ্ছে বেসিক্যালি একটা রিঅ্যাকশন ফোর্স। টেনশন হচ্ছে বেসিক্যালি একটা রিঅ্যাকশন ফোর্স যে ভার্চুয়াল ওয়ার্ক ডান করে। তাহলে টেনশন একটা রিঅ্যাকশন ফোর্স যে ভার্চুয়াল ওয়ার্ক ডান করে। তাহলে টেনশনের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানের ভ্যালু কত? যদি কোনো একটা স্ট্রিংকে কোনো একটা বডিকে যদি স্ট্রিং দিয়ে টানা হয়, তাহলে যদি টেনশনটা টি আর স্ট্রিং এর লেন্থটা যদি হয় এবি, তাহলে টেনশনের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান হচ্ছে মাইনাস টি ইন্টু ডেল অফ এবি। নেক্সট জেনেছিলাম নাম্বার 2, থ্রাস্ট। থ্রাস্ট হচ্ছে এমন একটা ফোর্স যে ভার্চুয়াল ওয়ার্ক ডান করে। এবার থ্রাস্টের যদি নেচার দেখা হয়, সেটাও কিন্তু একটা রিঅ্যাকশন ফোর্স। খালি টেনশন আর থ্রাস্টের মধ্যে পার্থক্য, টেনশন আর থ্রাস্ট দুটোই রিঅ্যাকশন ফোর্স, বাট দে আর অপোজিট ইন ডিরেকশন। মানে থ্রাস্টের ডিরেকশন যেদিকে হয়, টেনশনের ডিরেকশনটা অপোজিট হয়। মানে টেনশন ইনওয়ার্ড হয়, থ্রাস্টটা আউটওয়ার্ড হয়, কিন্তু দুটোই কিন্তু রিঅ্যাকশন ফোর্স। টেনশন কখন হয়? কোনো বস্তুকে স্ট্রিং দিয়ে টানলে টেনশন, কোনো বস্তুকে রড দিয়ে ঠেললে থ্রাস্ট। তাহলে এর জন্য আমার ভ্যালুটা কত? এর জন্য ভ্যালুটা প্লাস টি ইন্টু ডেল অফ এবি, যেখানে এবি হচ্ছে লেন্থ অফ দি রড। নাম্বার 3, ওয়েট। এই ওয়েটের ক্ষেত্রে আমরা দুখানা কেস করেছিলাম। ধর দুটো ডিফারেন্ট পিকচার ড্র করেছিলাম। এবার তোরা আমায় বল না, কোনো একটা বডির ওয়েট কোন পয়েন্ট দিয়ে কাজ করে? কোনো একটা বডির ওয়েট সেই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কাজ করে। এটা সিম্পল হিসাব। তাই এবার আমি ধরছি এই দুটো হচ্ছে আমার ফিক্স লাইন। দুটো ডিফারেন্ট কেস করেছিলাম, মনে করে দেখ কেন। একটা কেসে ধরেছিলাম বডির সিজিটা ফিক্সড পয়েন্টের উপরে লাই করবে, একটা কেসে ধরেছিলাম বডির সিজিটা ফিক্সড পয়েন্টের নিচে লাই করবে। তাহলে ফার্স্ট কেস ধরছি, ফার্স্ট কেসে কোনো বডির সিজি যেটা ক্যাপিটাল জি, সেটা ফিক্সড লাইনের উপরে লাই করছে। আর সেকেন্ড কেসে কোনো বডির সিজি ক্যাপিটাল জি, এটা ফিক্সড লাইনের নিচে লাই করছে। তাহলে যদি আমার এটা হয়, ধরলাম এটা হচ্ছে ওকে। তাহলে এবার আমার বলতো ফিক্সড লাইন থেকে বডির সিজির হাইট বা ডেপথ কত? তাহলে আমি জি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এখানে ফিক্সড লাইন থেকে জি পয়েন্টের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে আমি ধরছি এই পয়েন্টটাকে নাম দিচ্ছি পিজি, এটাকেও নাম দিচ্ছি পি। ওকে। তাহলে ফার্স্ট পিকচারের ক্ষেত্রে আমি হাইটটা হচ্ছে আমার পিজি, সেকেন্ড পিকচারের ক্ষেত্রে ডেপথটা হচ্ছে আমার পিজি। এবার এই জি পয়েন্ট থেকে ওয়েট ধরছি, ডাব্লু কাজ করছে। এই জি পয়েন্ট থেকে আমি ধরছি ওয়েট ডাব্লু কাজ করছে। তাহলে ফার্স্ট পিকচারের জন্য আমার ডিসপ্লেসমেন্টটা কোন দিকে? ফার্স্ট পিকচারের ক্ষেত্রে আমি কনসিডার করছি হাইট, মানে ডিসপ্লেসমেন্টটা ভার্টিক্যালি আপওয়ার্ড, বাট দ্য ওয়েট অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্ট দুটো ডিফারেন্ট ডিরেকশন বরাবর কাজ করছে। তাই যে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা পাবো তার ডিরেকশন কি, তার ভ্যালু কি হবে? পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। তাহলে এর জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান হচ্ছে মাইনাস ডাব্লিউ ইন্টু ডেল অফ পিজি। আর এর ক্ষেত্রে দেখ, আমি কনসিডার করছি ডেপথ, মানে আমি ডিসপ্লেসমেন্ট নিচ্ছি অ্যালং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস বরাবর, এবং ওয়েটও কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বরাবর। তাহলে এই পিকচারের জন্য ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম ডিরেকশন বরাবর। তাহলে এর জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কি হবে? পজিটিভ। তাহলে ভ্যালুটা প্লাস ডাব্লিউ ইন্টু ডেল অফ পিজি। তাহলে এই হচ্ছে আমার ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান, এটা হচ্ছে টেনশনের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান, এটা হচ্ছে থ্রাস্টের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান। এরপর দেখেছিলাম কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। সেখানে আমি পেয়েছিলাম মূলত আমি এই কথাটা বলেছিলাম, যে সকল ফোর্স কোনো ওয়ার্ক ডানই করে না সেই সকল ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। আবার বলছি, যে সকল ফোর্স কোনো ওয়ার্ক করে না তারা সাধারণত ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। তার এক্সাম্পলে কি বলেছিলাম? নো ওয়ার্ক ফোর্স বা ওয়ার্কলেস ফোর্স।
নেক্সট ধর কোনো একটা রড বা কোনো একটা স্ট্রিং ইনএক্সটেন্সিবল মানে সেই রড বা স্ট্রিং এর উপর ডিসপ্লেসমেন্ট দিলে তাদের লেংথের কোনো চেঞ্জ হবে না, সেই সকল রড বা স্ট্রিং এর ক্ষেত্রে মানে ইনএক্সটেন্সিবল রড বা ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর ক্ষেত্রে কোনো ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না টেনশন বা থ্রাস্ট। তার মানে তোরা এটা বলেছিলাম যে রড বা স্ট্রিং বা রডে আমার টেনশন বা থ্রাস্ট তৈরি হবে না? অবশ্যই হবে। টেনশন আর রডে স্ট্রিং আর রডে টেনশন আর থ্রাস্ট তৈরি হবে, বাট যেহেতু ডিসপ্লেসমেন্ট মানে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, সো টেনশন আর থ্রাস্ট বিকাম জিরো। আরেকটা জিনিস বলেছিলাম, দুটো বডি যদি একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে থাকে, ধর আমার এই একটা হাত, এর একটা বডি, এই একটা পেনের একটা বডি, তাহলে এই দুটো জিনিস ইন কন্ট্যাক্টে আছে, তাহলে দুটো বডি ইন কন্ট্যাক্টে থাকলে প্রথম বডিটা সেকেন্ড বডির উপর একটা অ্যাকশন দেয়, সেকেন্ড বডিটা প্রথম বডিকে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন দেয়। এই রিয়াকশন ফোর্স মানে বেসিক্যালি নর্মাল রিয়াকশন মানে যে রিয়াকশনটা হরাইজন্টালের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নর্মাল রিয়াকশন কিন্তু কোনো রকম ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। ওকে, এই কথাগুলো বলে দিয়েছিলাম। এবং এরপরে টাইপ 1 এর একটা প্রবলেম করেছিলাম, সেটা বোধহয় যেটা করেছিলাম সেটা ওয়ার্কড আউট এক্সাম্পল 2 এবং এটাকে দাবি করেছিলাম এটা টাইপ 1 এর প্রবলেম, এটা টাইপ 1 এর প্রবলেম। এবং এর সেম টাইপ অনুযায়ী 3, 4, 5, 6 বাড়ির কাজ দিয়েছিলাম। 3 প্রবলেমটা অনেকেরই প্রবলেম হয়েছে, সেটা আমি ক্লাসে সলভ করে দিয়েছি। ওকে, তো মেন কথা আজকে করব নেক্সট পার্টের অঙ্ক। এবার তাহলে আজকে যে টাইপের অঙ্কটা করব বা যে অঙ্কটা করব সেটা কি আমার এই টাইপ 1 এর সঙ্গে ম্যাচ খাবে না খাবে না, তাকে আমি কি নতুন কোনো টাইপে রাখতে পারবো, সেটা নিয়ে সবার আগে ডিসকাস করব। স্টার কনক্লুশন লাস্টে দেবো, আগে অঙ্কটার দিকে চলে যাচ্ছি। ওকে, সবার আগে অঙ্কের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি তোদের স্ক্রিনে। এই কোয়েশ্চেনটা ইয়ারের প্রবলেম, ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা ইয়ারের প্রবলেম, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্কড আউট এক্সাম্পল 7, যাদের কাছে এস মন্ডল বইটা আছে খুলে ফেল, ওয়ার্কড আউট এক্সাম্পল 7 এর অঙ্ক। দেখ কি বলছো, দেখ প্রথমে তো যেভাবে আমি অঙ্ক করা শিখিয়েছি, কোনো কিছু মুখস্থ করার নয়, আমাকে জিনিসগুলো লাইনগুলো পড়তে হবে, পড়ে পিকচারটাকে আমাকে মেন্টালি ভাবতে হবে, আমাকে মেন্টালি পিকচারটাকে অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করে আমি ফাইনাল পিকচার ড্র করবো। ওকে, তাহলে দেখ কি বলছে, 2 ইউনিফর্ম রডস ABBC। ফার্স্ট আমি যে ওয়ার্কড আউট এক্সাম্পল 2 করিয়েছি তার সঙ্গে এর চেঞ্জগুলো লক্ষ্য করার চেষ্টা কর। ওয়ার্কড আউট এক্সাম্পলে যে অঙ্কগুলো করেছি, একটা প্রথম ফিগারটা ছিল একটা রম্বাস, সেখানে কোনো ইউনিফর্ম নন ইউনিফর্ম কোনো কথাই ছিল না, এখানে কিন্তু ইউনিফর্ম কথাটা মেনশন করে দিচ্ছে। ইউনিফর্ম মানে ধর ইউনিফর্ম বডি ডিফাইন করে দিচ্ছি। ইউনিফর্ম বডি মানে কি, যদি আমাকে কোনো বডি বলে দেয় ইউনিফর্ম, তার মানে আ বডি ইজ কল্ড অ্যান ইউনিফর্ম বডি if the CG of the body মানে সেন্টার অফ গ্র্যাভিটি, মানে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে বডি টোটাল ওয়েট কাজ করছে। if CG of that body lies on the midpoint of that body, সেটা মানে হচ্ছে আমার ইউনিফর্ম বডি। ধর কোনো একটা রডকে আমি ইউনিফর্ম রড বললাম, মানে রডের যা লেন্থ সেই রডের মিড পয়েন্টে সেই রডের সিজিটা লাই করবে, মানে কোনো বডির সিজি যদি বডির মিড পয়েন্টে লাই করে সেই সকল বডিগুলোকে বলা হয় ইউনিফর্ম বডি। এবার তোকে একটা না দুখানা ইউনিফর্ম বডি বলে দিয়েছে বা ইউনিফর্ম রড বলে দিয়েছে স্পেসিফিক্যালি, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি। এবার দেখ ইউনিফর্ম রড মানে কি, দুটো রডের মিড পয়েন্ট দিয়ে ওয়েট কাজ করবে, তাহলে তো আমাকে দুটো রডের ওয়েটটাকেও মেনশন করে দিতে হবে। দেখ বলা আছে প্রথম রডের ওয়েট ডাব্লিউ, মানে ডাব্লিউটা হচ্ছে আমার এবি রডের ওয়েট, সেকেন্ড রডের ওয়েটটা হচ্ছে ডাব্লিউ ড্যাশ, সেটা হচ্ছে আমার বিসি রডের ওয়েট। তাহলে এবি বিসি দুটো রড বলে দিয়েছে, দুটো রড ইউনিফর্ম মানে দুটো রডের মিড পয়েন্ট দিয়ে ওয়েট কাজ করছে, ওয়েটটা হচ্ছে ডাব্লিউ এন্ড ডাব্লিউ ড্যাশ রেসপেক্টিভলি। এইটুকু ক্লিয়ার? ওকে, দেন বলছে আর স্মুথলি জয়েন্টেড অ্যাট বি,
এ তো হতেই হবে ভাই, স্মুথলি জয়েন্ট না হলে রিজিডলি অ্যাটাচ হবে, স্মুথলি জয়েন্ট হবে না রিজিডলি অ্যাটাচ হবে, এছাড়া তো কিছু হবে না। কেন এই কথাটা আমার মাথায় এলো? দেখ তোকে রডের নামটাতেই খেলা করে দিয়েছে, তোকে রডের নামটাতেই খেলা করে দিয়েছে। তোকে যদি আমি বলি তুমি একটা ছোটবেলাকার প্রবলেম, তুমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করো, যেমন তোরা ক্লাস 7-8-এ কোয়াড্রিলেটারাল কনস্ট্রাকশন করেছিলি, একটা সরি ক্লাস 9-এ, তো তুমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করো যার দুটো অ্যাডজেসেন্ট সাইডস আর 5 সেমি এন্ড 8 সেমি। তোকে এরকম কোশ্চেন হলো, তুমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করো যার দুটো অ্যাডজেসেন্ট সাইড 5 সেমি 8 সেমি, তোরা কি করতিস? তোরা প্রথমে একটা বড় দাগ কাটতিস, 8 সেমি মাপ নিতিস, ওকে 8 সেমি মাপটা নেওয়ার পর এখানে একটা 90 ডিগ্রি কাটতিস, 90 ডিগ্রি কেটে এখানে একটা 5 নিতিস। তাহলে এটা যদি আমার এ বি হয় দেন এটা তো বিসি, এরকম তো নাম দিতিস। তাহলে এবার তুই এই রেক্ট্যাঙ্গেলটা বাদ দিয়ে না একে একটা রড ভাব, তুই এই রেক্ট্যাঙ্গেলের কনসেপ্টটা বাদ দিয়ে একটা রড ভাব, তাহলে আমি বলতে পারি এবি একটা রড, বিসি একটা রড, এবি একটা রড, বিসি একটা রড। তার মানে দুটো রডের যদি একটা কমন পয়েন্ট সেম থাকে, মানে এবি আর বিসি দুটো রডের নামে যদি কোনো একটা কমন পয়েন্ট থাকে, তাহলে সেই পয়েন্টে দুটো রড জয়েন করবেই করবে। এবার প্রশ্ন, রিজিডলি জয়েন করে মানে ঝালাই করা থাকবে না জাস্ট অ্যাকশন রিঅ্যাকশনের মাধ্যমে জয়েন করা থাকবে? এক মিনিট, না অ্যাকশন রিঅ্যাকশনের মাধ্যমে জয়েন করা থাকবে সেটা আলোচনা সাপেক্ষ, তার জন্য আমাকে কোয়েশ্চেন দেখতে হবে। কিন্তু দুটো রডে যদি সেম নাম্বার করা থাকে, সেম নেম, তখন আমি বুঝতে পারছি রড দুটো ওই পয়েন্টে অ্যাটাচ করা। দেখ এখানে হচ্ছে এবি একটা, বিসি একটা, মানে দেখ এই যে বি আর এখানে বি কমন, তার মানে দুটো রড নিশ্চয়ই বি পয়েন্টে টাচ করবে। এবার প্রশ্ন, স্মুথলি হিঞ্জেস মানে জাস্ট অ্যাকশন রিঅ্যাকশনের উপর বেস করে, না রিজিডলি অ্যাটাচ, না বি পয়েন্টে ঝালাই করা থাকবে? এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ দেখা। তো কোয়েশ্চেনে আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে, এই দেখো স্মুথলি হিঞ্জেস, আমাকে বলে দিয়েছে স্মুথলি জয়েন্টেড। স্মুথলি জয়েন্টেড মানে ঝালাই করা নেই, স্মুথলি জয়েন্টেড মানে ঝালাই করা নেই, জাস্ট অ্যাকশন রিঅ্যাকশন, দুটো রড বি পয়েন্টে কানেক্ট। ভাবনা এরকম দুটো জিনিস, ভাবনা তোরা এরকম জিনিস দুটো ভাবনা। ধর হ্যাঁ এই একটা ফোন ধর, এই একটা পেন ধর, ধরে নে এই একটা রড, এরকম এটাকে রড ভেবে নে মনে মনে, আর এই একটা রড, এই দুটো রড বি পয়েন্টে জয়েন করা আছে, রিজিডলি অ্যাটাচ নয়, স্মুথলি হিঞ্জ। তার মানে এই দুটো বডি যদি যেহেতু একে অপরকে টাচ করে আছে, এই বডিটা এই বডিকে একটা অ্যাকশন দিচ্ছে, এই বডিটা এই বডিকে ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন দিচ্ছে। এই অ্যাকশন রিঅ্যাকশনের উপর বেস করে এই দুটো রড এই পয়েন্টে জয়েন আছে, কনসেপ্টটা এটা। ওকে, দেন পরেরটায় আসছি, বলছে and their middle points, কার মিডল পয়েন্টস? এবি আর বিসি, এই যে দুটো রড আছে এই দুটো রডের মিডল পয়েন্টস আর জয়েন্টেড অ্যাক্রস বাই আ কর্ড। এবার এই কর্ড ওয়ার্ডটা অনেকে বুঝতে পারে না, যে দাদা তুমি তো বলেছো স্ট্রিং থাকলে টেনশন, রড থাকলে থ্রাস্ট, স্ট্রিং থাকলে টেনশন, রড থাকলে থ্রাস্ট, তাহলে এই কর্ড কথাটার মানে কি? কর্ড ইজ a word similar to string. কর্ড ইজ আ ওয়ার্ড সিমিলার টু স্ট্রিং, মানে কর্ড বলতে অ্যাকচুয়ালি আমার কিন্তু রড আর স্ট্রিং এর মধ্যে স্ট্রিংটাকেই বোঝানো যাচ্ছে। তার মানে কর্ড বলেছে মানে এখানে আমার কি তৈরি হবে? টেনশন না থ্রাস্ট? এক কথায় টেনশন। ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, তারপর বলছে দেখ, দ্য rods are tightly held in a vertical plane with their ends AC resting on a smooth horizontal plane. এই জায়গাটা এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে ভালো করে বুঝবি। এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এই যে এখানে যে দুটো রডের কথা বলা হয়েছে, মানে টোটাল যে ফ্রেমটা, এই ফ্রেমটা কি করে দাঁড়িয়ে আছে সেটা আমাকে বোঝাতে হবে। দেখ যখন আমার কোয়েশ্চেন নাম্বার 2 ছিল একটা রম্বাস এ পয়েন্ট দিয়ে সাসপেন্ডেড, মানে যদি আমি এটাকে একটা রম্বাস ভাবি, মানে আমার কনসেপ্টটা এরকম ছিল, যদি আমি এটাকে একটা রম্বাস ভাবি, এই রম্বাসটা আমার এভাবে ঝুলছে, এই রম্বাসটা আমার এভাবে ঝুলছিল। কিন্তু এখানে কি বলছে? এখানে আমার রম্বাসের কনসেপ্ট নেই, এখানে আমায় বলেছে কোনো পয়েন্ট অফ সাসপেনশন নেই, এখানে বলেছে দুটো রড আছে। এবার দুটো রডকে কিভাবে রাখবো? ধর এই যদি আমি দুটো রড ভাবি, এই দুটো রডকে আমি অনেকভাবে রাখতে পারি। ধর এই দুটো রড কোন এই বি পয়েন্ট দিয়ে পয়েন্ট অফ সাসপেনশনে ঝুলছে, এই দুটো রড যেহেতু বি পয়েন্টে অ্যাটাচ, বি পয়েন্টে পয়েন্ট অফ সাসপেনশন দিয়ে দুটো রড ঝুলছে, এটাও হতে পারে। এই একটা হরাইজন্টাল প্লেন, রড দুটো শুয়ে আছে, রড দুটো স্লাইটলি হেলে আছে, বা পুরোপুরি ভার্টিক্যালি আছে, কিভাবে ফ্রেমটা দাঁড়িয়ে আছে সেই ফ্রেমটা আমাকে এখন দেখতে হবে। দেখ লাইনটা কি বলছে, দ্য রডস আর টাইটলি হেল্ড ইন আ ভার্টিক্যাল প্লেন
একটা ভার্টিক্যাল প্লেনে মানে রডস গুলো মানে সিস্টেমটা দাঁড়িয়ে আছে ভার্টিক্যাল প্লেনের মানে প্লেনের সঙ্গে ভার্টিক্যাল প্লেন মানে প্লেনের সঙ্গে ভার্টিক্যাল অবস্থায় দাঁড়িয়ে আছে, যেখানে উইথ দেয়ার এন্ডস এসি রেস্টিং অন আ স্মুথ হরাইজন্টাল প্লেন। মানে এই একটা ধরে নে আমার হাতটা হচ্ছে স্মুথ হরাইজন্টাল প্লেন, দুটো রড এবিএসি, ওয়েট একটা মিনিট, এবিএসি দুটো রড, ওকে। এবার এই যে এবিএসি এই দুটো রড এ পয়েন্টটা আর সি পয়েন্টটা হরাইজন্টাল প্লেনের সঙ্গে কিন্তু অ্যাটাচড, ফিক্সড। কারণটা এই যে বলা আছে ভার্টিক্যাল প্লেন উইথ দেয়ার এন্ডস এসি রেস্টিং মানে এই যে দুটো এন্ড এ আর সি এরা কিন্তু ফিক্সড, রিজিডলি অ্যাটাচ নয়, বারবার করে বলছি এরা প্লেনের মধ্যে ফিক্সড, এই হচ্ছে কথা, এরা কিন্তু প্লেনের মধ্যে ফিক্সড, এই হচ্ছে আমার কথা। তার মানে ফ্রেমটা আমার এরকম, ফ্রেমটা এরকম কাত করে নেই বা এরকম শুয়ে নেই, এরকম ভার্টিক্যালি আছে। তাহলে এই কোয়েশ্চেনটা পড়ে কি বুঝলাম, আমার কর্ড আছে, কর্ড মানে স্ট্রিং এর টেনশন আমাকে বার করতে হবে। দেখ আমাকে তাই দিয়েছে টেনশন অফ দি কর্ড, প্রুভ দ্যাট বাই দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক দ্যাট দ্য টেনশন অফ দি কর্ড ইজ, এইটা আমাকে শো করতে হবে, এই জাস্ট প্রবলেম আমার। তাহলে পিকচারটা দেখতে কিরকম সেটা বোঝা গেছে, এই অঙ্কের পিকচারটা দেখতে কিরকম সেটা বোঝা গেছে। এবার তোদের আমি একটা নোট দিয়ে দিচ্ছি, এই নোটটা সারা জীবন ফলো রাখবি। দেখ তোদেরকে একটা জিনিস আমি বলেছি, ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন বোঝে কি করে। আমার যে টোটাল সিস্টেমটা, সেই সিস্টেমটাকে স্লাইড ডিসপ্লেসমেন্ট দেবো, ডিসপ্লেসমেন্ট দিলে যে পয়েন্টটা বা যে স্ট্রেট লাইনটার কোনো রকম চেঞ্জ হবে না বা কোনো রকম পজিশন চেঞ্জ করবে না, যে সকল পয়েন্ট বা যে সকল স্ট্রেট লাইন, তাদেরকে আমরা রেসপেক্টিভলি ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন বলবো। এবার দেখ যখন অঙ্ক করবো পরীক্ষায় আমাদের কি লাগবে, আমাদের অ্যাকিউরেসি লাগবে, কারণ আমরা একটা অঙ্ক নিয়ে নিশ্চয়ই সারা জীবন কাটাবো না, আমাদের বাকি অঙ্ক করতে হবে। তো সেই অ্যাকিউরেসিটাকে আনার জন্য আমরা কি কি টার্ম দেখে বুঝবো যে আচ্ছা এটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন, তার একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখ প্রত্যেকে লিখে নিবি যে ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন বুঝবো কোন কোন টার্মগুলো দেখে, সেটা প্রত্যেকে নোট ডাউন করবি। এটা লিখে দিচ্ছি, ফিক্সড পয়েন্ট অর লাইন। ফার্স্ট নাম কোয়েশ্চেন নাম মানে ওয়ার্কড আউট এক্সাম্পল 2, যদি কোনো জায়গায় দেখিস পয়েন্ট অফ সাসপেনশন কথাটা বলা আছে, যদি কোনো জায়গায় দেখিস পয়েন্ট অফ সাসপেনশন এই কথাটা বলা আছে, তাহলে সেইটা সবসময় সেই অঙ্কের ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট, সেটা সবসময় তার ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট। এটা হচ্ছে আমার ওয়ার্কড আউট এক্সাম্পল 2। এবার ওয়ার্কড আউট এক্সাম্পল 3 যারা ফলো আপ করেছিস, ওয়ার্কড আউট এক্সাম্পল 3 আমি বুঝিয়ে দিয়েছিলাম ক্লাসে, ঠিক আছে, অনলাইন ক্লাসে বুঝিয়েছিলাম, সেটা আমি রেকর্ডিং দিইনি এবং সেটা দেব না। যার ওয়ার্কড আউট এক্সাম্পল 3 প্রবলেম আমাকে এক্ষুনি আবার বলতে পারো, আমি ইমিডিয়েটলি আবার বুঝিয়ে দেবো। কিন্তু ওই অঙ্কটা যাদের বুঝিয়েছিলাম তার রেকর্ডিং আমি ইচ্ছা করে দিইনি, ওটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রবলেম আমাকে বলবে। ওয়ার্কড আউট এক্সাম্পল 3 তে পয়েন্ট অফ সাসপেনশন ছিল না, একটা রম্বাসই ছিল, বাট সেটা পয়েন্ট অফ সাসপেনশন বলেনি, সেটা বলা আছে দুটো পেগের রেসপেক্টে ফ্রেমটাকে ঝোলানো আছে। তাহলে পেগটা কিন্তু ছিল ওই অঙ্কটার ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট। তাহলে দুটো জিনিস পেয়ে গেলাম, পয়েন্ট অফ সাসপেনশন আর পেগ যদি থাকে, এই দুটো হচ্ছে কিন্তু ফিক্সড পয়েন্ট। এবার ফিক্সড লাইন। নেক্সট, যদি কোনো জায়গায় দেখিস হরাইজন্টাল লাইন মেনশন করা আছে, কোনো অঙ্কে যদি হরাইজন্টাল লাইন অর হরাইজন্টাল প্লেন এই দুটো ওয়ার্ড মেনশন করা থাকে, তার মানে পার্টিকুলারলি সেই অঙ্কের সেটা হচ্ছে ফিক্সড লাইন। পয়েন্ট অফ সাসপেনশন আর পেগ থাকলে ফিক্সড পয়েন্ট অলওয়েজ, হরাইজন্টাল লাইন আর হরাইজন্টাল প্লেন থাকলে সেটা হচ্ছে সবসময় ফিক্সড লাইন। এই পুরো চারটা মাথায় বসিয়ে নিবি, তাহলে পরীক্ষায় কোনোদিনও সমস্যা হবে না বুঝতে কোনটা ফিক্সড লাইন বা কোনটা ফিক্সড পয়েন্ট। কিন্তু যখন আমি অঙ্ক করাবো আমি টার্ম নিয়ে গা ভাসবো না, টার্মের জলে গা ভাসাবো না, আমি যেমন ভাবে থিওরি ডেভেলপ করেছি ডিসপ্লেসমেন্ট দেবো, যার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না সেটাই হচ্ছে ফিক্সড লাইন বা ফিক্সড পয়েন্ট। এই টার্গেট নিয়েই আমরা পড়াশোনা করব। এটা ফর এক্সাম, আমি এফই লিখে দিচ্ছি ফর এক্সাম এই অর্থে, এটাকে নোট ডাউন করে নে প্রত্যেকে, এটা এক্সামে খুব হেল্প করবে। ওকে, আচ্ছা তাহলে অঙ্কটা আমি বুঝে গেছি, অঙ্কের পিকচারটাও তোদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এবার তাহলে আমার মেন বাকি রইল পিকচারটা আঁকা, পিকচারটা আঁকছি। ওকে, আচ্ছা ওকে।
সবাই পিকচারে ড্র করবি। তাহলে এই একটা রড, এটাকে আমি ধরছি এবি। আচ্ছা একটা মিনিট, এটা আমি ধরছি এটা হচ্ছে আমি আমার হরাইজন্টাল প্লেন, এটা হচ্ছে আমার হরাইজন্টাল প্লেন, এটা আর একটা রড বিসি। তাহলে আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে, আচ্ছা আমি বইয়ের মতোই তোদের বইয়ের মতো নাম দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। এ বি আর বিসি দুটো রড বি পয়েন্টে জাস্ট স্মুথলি অ্যাটাচ করা, রিজিডলি অ্যাটাচ নয়, বাবা বলছি স্মুথলি অ্যাটাচ। আচ্ছা ওকে, এটাকে নাম দিয়ে দে জাস্ট এল এল ড্যাশ। এটা হচ্ছে আমার হরাইজন্টাল লাইন, এই যেটা হরাইজন্টাল প্লেন, যে স্মুথ হরাইজন্টাল প্লেন। এবার প্রশ্ন এখানে আমার একটা, শুধু তো হরাইজন্টাল প্লেন বলতে পারতো, এই স্মুথ কথাটার তাৎপর্য কি? আমার তো কোয়েশ্চেনে বলে থাকতো যে আমার যে সিস্টেমটা আছে এবি আর বিসি রড নিয়ে যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা দাঁড়িয়ে আছে অন আ ভার্টিক্যাল প্লেন ইন আ হরাইজন্টাল প্লেন, রেস্টিং অন আ ইন আ হরাইজন্টাল প্লেন। তাহলে এখানে স্মুথ কথাটা বলেছে কেন? স্মুথ কথাটা তাৎপর্য কি? একটু মনে কর ক্লাস 11-এ তোরা ফ্রিকশন পড়েছিলি, বা ক্লাস এখন 7-8-এও অনেকে পড়ছে ঘর্ষণ বা ফ্রিকশন। স্মুথ হরাইজন্টাল প্লেন মানে আমার যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া হয় কোনো ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না। ইন জেনারেল আমরা জানি যদি কোনো একটা বডি, ধর আমি যে বডি, আমি যদি সামনের দিকে হাঁটি, আমি যেদিকে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার অপোজিট ডিরেকশনে, মানে অন দি মানে ডিরেকশন অফ মোশন যেদিকে, মানে মোশন আমার যেদিকে, তার অপোজিট দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে। এই সিস্টেমটাকে ডিসপ্লেসমেন্ট দেওয়া অবশ্যই হবে, হোক না ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, হোক না স্লাইড ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট তো দেওয়া হচ্ছে, যেহেতু ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে, যদি এটা রাফ হতো তাহলে অপোজিট দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করতো। যেহেতু এটা স্মুথ বলেছে, তার মানে আফটার স্লাইড প্রোভাইডিং স্লাইড ডিসপ্লেসমেন্ট অন দ্য গিভেন সিস্টেম এবিএসি there does not exist any frictional force opposite to the motion. ওকে, স্মুথ কথাটা এটাই মানে আমার কোনো ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না। ওকে আচ্ছা, এবার দেখ কি বলেছে, এবি আর বিসি দুটো রড আমার বলেছে ইউনিফর্ম রড। ওকে, তাহলে এবি রডের মিড পয়েন্টটাকে আমি কনসিডার করছি, ধরছি এবি রডের মিড পয়েন্ট এটা, যেখান থেকে এবি রডের ওয়েট ডাব্লিউ কাজ করছে। এরা হচ্ছে আমি বিসি রডের মিড পয়েন্ট। এক মিনিট, এরা হচ্ছে এই বিসি রডের মিড পয়েন্ট, যেখান থেকে বিসি রডের ওয়েট অ্যাকচুয়ালি ডাব্লিউ ড্যাশ কাজ করছে। কারোর প্রবলেম আছে? এই জায়গাটায় কারোর প্রবলেম থাকা উচিত নয়। বলেছে অ্যান্ড দেয়ার মিডল পয়েন্টস, মানে এবি আর বিসি রডের যে মিডল পয়েন্টস জয়েন করা আছে বাই আ কর্ড। কর্ড মানে অ্যাকচুয়ালি স্ট্রিং বলেছিলাম। তাহলে এই দুটো পয়েন্টকে আমি জয়েন করে দিচ্ছি, নে, তাহলে কোনো ঝামেলা নেই। আচ্ছা একটু সরেছে, আচ্ছা ওকে একটা মিনিট চেঞ্জ করে দিচ্ছি। নে জয়েন করে দিয়েছি, আমি এই জায়গাটার নাম দিয়ে দিই বইয়ের নাম অনুযায়ী। এটা হচ্ছে G1, এটা হচ্ছে G2। G2 পয়েন্ট থেকে একটা ওয়েট ডাব্লিউ ড্যাশ কাজ করলো। নে ওকে, এবার ভালো করে লক্ষ্য কর, G1টা কার সিজি? G1টা কার সিজি আগে আমাকে বলতো। G1টা হচ্ছে এবি রডের সিজি, G2টা কি? বিসি রডের সিজি। আমার টোটাল সিস্টেমটা কি? টোটাল সিস্টেমটা হচ্ছে এবি আর বিসি রড একসঙ্গে। এবার ভাব আমি এরকম একটা জিনিস তৈরি করছি, ধর দুটো ডিফারেন্ট বডি, মানে দুটো ডিফারেন্ট রড বা দুটো ডিফারেন্ট বডি যাদের নিজস্ব সিজি আছে, সেই দুটোকে কম্পাউন্ড করে, মানে সেই দুটোকে নিয়ে যখন আমি একটা নতুন বডি তৈরি করব, সেখানে আমি কি পাবো? সিজি, মানে এই টার্মটা পায়, তোদের সিজি সিলেবাসটা নেই, চ্যাপ্টারটা নেই। সিজি অফ দি কম্বাইন্ড বডি, সিজি অফ দি কম্বাইন্ড বডি। কম্বাইন্ড বডির কনসেপ্টটা কোথা থেকে এলো? ধর এবি একটা রড, এবি একটা ইন্ডিভিজুয়াল রড, তাহলে তার একটা সিজি হচ্ছে G1। বিসি একটা রড, তারও একটা ইন্ডিভিজুয়াল সিজি আছে, প্রত্যেকটা বডির একটা ইউনিক সিজি থাকে, সেটা হচ্ছে আমার G2। এবার এবি আর বিসি রডকে পাঞ্চ করে এখন যে সিস্টেমটা, মানে আমার এখন বর্তমানে যে সিস্টেমটা, এটা আমার যে এবি আর বিসি রডকে নিয়ে পাঞ্চ করে যে সিস্টেমটা,
তাহলে এই সিস্টেমটা তৈরি হচ্ছে কি দুটো ডিফারেন্ট বডি নিয়ে, তাহলে এই দুটো ডিফারেন্ট বডি নিয়ে যদি এবিবিসি একটা নতুন বডি তৈরি করা হয়, তাহলে সেই বডিরও একটা সিজি থাকবে, সেই সিজিটাকে বলা হয় সিজি অফ দি কম্বাইন্ড বডি। মানে দুটো ইন্ডিভিজুয়াল বডি নিয়ে যে নতুন বডিটা তৈরি করা হয়, পুরনো দুটো বডির মতো নতুন বডিতেও একটা সিজি, একটা নতুন সিজি থাকবে, ওই সিজিটাকে বলা হয় সিজি অফ দি কম্বাইন্ড বডি, মানে কম্বাইন্ড বডির সেন্টার অফ গ্র্যাভিটি, বা এভাবে বলা হয় সিজি অফ দি কম্বাইন্ড বডি এ বি অ্যান্ড বিসি। ওকে, তাহলে এখন আমার প্রশ্ন, এবি রডটার সিজি G1 পয়েন্টে আছে, বিসি রডটার সিজিটা G2 পয়েন্টে আছে, তাহলে এবি বিসি নিয়ে যে সিস্টেমটা আমার তৈরি হচ্ছে, সেই সিস্টেমের সিজিটা আমার কোথায় লাই করবে, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন। দেখ, সবার আগে আমি এর উত্তরটা খুঁজবো। এর জন্য আমাকে সিজির একটা প্রপার্টি দিয়ে যেতে হবে। তোদের বারবার করে বলছি সেন্টার অফ গ্র্যাভিটি এই চ্যাপ্টারটা তোদের সিলেবাসে নেই, কিন্তু তোদের জন্য যে আমি স্ট্যাটিক্সের বইটা রেকমেন্ড করেছি, এস মন্ডলের বইটা, ওই বইটাতে কিন্তু তোদের চ্যাপ্টারে মানে বইতে সিজি চ্যাপ্টারটা মেনশন আছে। যদি কোনো জায়গায় সমস্যা হয় দেখে নিতে পারিস, কারোর যদি নলেজটা দরকার অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবি, আমি তাকে সাপোর্ট করে দেবো, কোনো সমস্যা নেই। সিজির একটা প্রপার্টি হচ্ছে যে দুটো বডির সাহায্যে নতুন বডি তৈরি করা হয়, ভালো করে শুনবি। ধর এবি একটা রড, আমি এইটা দিয়েই বলি, এবি একটা রড, তার সিজি হচ্ছে G1, বিসি একটা রড, তার সিজি হচ্ছে G2। তাহলে এবি আর বিসি এই দুটো বডি নিয়ে যে নতুন বডিটা তৈরি করা হবে, সেই বডির সিজিটা লাই করবে ইন্ডিভিজুয়াল যে পুরনো দুটো বডি ছিল, সেই দুটো বডির কানেক্টিং যে লাইন, মানে ধর পুরনো এই দুটো বডি, ধর এই পেনটা আমার হচ্ছে আমার একটা বডি, এই ফোনটা হচ্ছে আমার একটা বডি, তাহলে এই বডির ক্ষেত্রে আমার সিজিটা ধরে নে এই আঙ্গুলটা G1, আর এই বডির ক্ষেত্রে আমার এইটা ধরে নে G2। এবার এই দুটো মিলিয়ে যে নতুন বডিটা তৈরি হচ্ছে, সেই বডির সিজিটা লাই করবে এই যে দুটো পয়েন্ট G1 আর G2, এই দুটো পয়েন্টের জয়নিং যে স্ট্রেট লাইনটা, সেই লাইনের ওপর নতুন বডির সিজি লাই করবে। মানে এবি রডের সিজিটা G1, বিসি রডের সিজিটা G2, তাহলে এই টোটাল যে মানে এবি আর বিসি রড মিলিয়ে যে কম্বাইন্ড বডিটা তৈরি হচ্ছে, সেই কম্বাইন্ড বডির সিজিটা লাই করবে অন দা জয়নিং দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস G1 G2, মানে G1 G2 যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার ওপর বা এই যে স্ট্রিংটা বা কর্ডটা, এই কর্ডের ওপর কিন্তু আমার বডির সিজিটা কাজ করবে। এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? এবার প্রশ্ন যে দাদা G1 G2 এটা তো একটা স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনের উপর তো আমরা জানি ইনফাইনাইট মানে ফাইনাইটলি আনকাউন্টেবলস নাম্বার পয়েন্টস থাকে। একটা স্ট্রেট লাইন তৈরি হয় ফাইনাইটলি আনকাউন্টেবল নাম্বার অফ পয়েন্টস দিয়ে, তাহলে এর মধ্যে তো লাখো লাখো কোটি কোটি পয়েন্ট, কোন পয়েন্টটা আমার সিজি, এই প্রশ্ন কিন্তু আসবে। বা যদি আমার সিজি হয়, বা সেটা আমি বলছি, ধর সিজি ধরলাম আমি এটা নে, তর্কের যুক্তির খাতিরে আমি ধরে নিলাম সিজি হচ্ছে আমার এই পয়েন্টটা রে জি। এবার প্রশ্ন, এই জি পয়েন্ট দিয়ে কি কাজ করবে? বডির টোটাল ওয়েট। দেখ, এবি বিসি রডটা তৈরি হচ্ছে দুটো বডি নিয়ে, একটা এবি বডি আর একটা বিসি বডি। এবি বডির ওয়েট ডাব্লিউ, বিসি বডির ওয়েট ডাব্লিউ ড্যাশ। তাহলে এবি বিসি মানে নিয়ে যে দুটো রড নিয়ে যে বডিটা তৈরি হচ্ছে, তার ওয়েট কত হবে? ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ। তো প্রশ্ন, ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ এর ডিরেকশনটা কোন দিকে? বলি দাদা অত ভাবাভাবির কি আছে, ওয়েট তো সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হয়, তাহলে তুমি এইটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড করে দাও, ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ। আমি বলছি কারণ আছে। দেখ, তোরা ভেক্টরে এই জিনিসটা পড়েছিস, তোরা ভেক্টরে এই কনসেপ্টটা পড়েছিস, একটু মনে করে দেখবি। দেখ, ওয়েট মানে কি? একটা ফোর্স, যা ফোর্স মানে অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, তোরা পড়েছিস। ধর একটা লাইন যদি এই বরাবর একটা ফোর্স R1 কাজ করে, মানে যদি দুটো ফোর্স প্যারালাল হয়, প্যারালাল মানে প্যারালাল অ্যান্ড সেম সাইন, সেম ডিরেকশন বরাবর, ধর R1 একটা ফোর্স, R2 একটা ফোর্স, দুটো ফোর্সের ডিরেকশন ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাহলে এদের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে কোনো একটা পয়েন্টে লাই করবে এবং তার ডিরেকশনটাও আমার হবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এটা কিন্তু ভেক্টরের প্রপার্টি। আর ফোর্স মাত্রই একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ফোর্সের ক্ষেত্রেও আমার এই কনসেপ্টটা দাঁড়ালো যে দুটো ফোর্স, G1 পয়েন্টে একটা ফোর্স কাজ করছে ডাব্লিউ, G2 পয়েন্টে একটা ফোর্স কাজ করছে ডাব্লিউ ড্যাশ। যদি দুটো ডিরেকশনই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হয়,
তাহলে ডাব্লিউ আর ডাব্লিউ ড্যাশের যে রেজাল্টেন্ট মানে যে ওয়েটটা হচ্ছে আমার সিজি অফ দি কম্বাইন্ড বডি, সেটাও আমার কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করবে। এবার কথা, যখন তোরা দুটো ফোর্সের রেজাল্টেন্ট বার করিস তখন কি এই পুরনো ফোর্সগুলোকে আর কনসিডার করিস? মানে আমার প্রশ্ন, রেজাল্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পুরনো দুটো যে ফোর্স প্রত্যেকটাকেই কনসিডার করিস, না আইদার পুরনো দুটো ফোর্সকে কনসিডার করিস অর রেজাল্টেন্টকে কনসিডার করিস? তোরা জানিস যখন আমি রেজাল্টেন্ট বার করি আইদার আমি রেজাল্টেন্টকে কনসিডার করব অর ইন্ডিভিজুয়ালি এই দুটোকে কনসিডার করব, তিনটেকেই একসঙ্গে আমরা কনসিডার করি না। তাহলে এই ক্ষেত্রে যখন আমি রেজাল্টেন্ট পেয়ে গেছি বা এই ক্ষেত্রে যখন আমি রেজাল্টেন্ট পেয়ে গেছি আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না। তাহলে একইভাবে যখন আমি জি পয়েন্ট থেকে টোটাল মানে সিজি অফ দি কম্বাইন্ড বডি থেকে টোটাল বডির ওয়েটটা পেয়ে গেছি, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি ফোর্সগুলো ইন্ডিভিজুয়াল বডি ওয়েটগুলো কি আর চেক করব? দরকার নেই। তাহলে আমি মুছে দিচ্ছি ইন্ডিভিজুয়াল যে আমার বডি ওয়েটগুলো আছে সেগুলো আমি মুছে দিচ্ছি। ওকে, বুঝা গেছে? তাহলে আমার দাঁড়ালো কিন্তু এই সিস্টেমটা, আমার দাঁড়ালো এই সিস্টেমটা। এবার কি বলছে, G1 G2 কর্ড। G1 G2 কর্ড মানে হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে কি কাজ করবে? টেনশন না থ্রাস্ট? টেনশন। এবার প্রশ্ন, টেনশন কি ফোর্স? রিঅ্যাকশন ফোর্স। টেনশনের ডিরেকশন কি? ইনওয়ার্ড না আউটওয়ার্ড? টেনশনের ডিরেকশন ইনওয়ার্ড না আউটওয়ার্ড? অবশ্যই ইনওয়ার্ড। তাহলে ইনওয়ার্ড বরাবর টেনশন নিচ্ছি ক্যাপিটাল টি। কোনো প্রবলেম আছে? এবার আমায় বলতো এই সিস্টেমে আর কোনো ফোর্স কি কাজ করছে? এই যে আমার সিস্টেমটা আছে এই সিস্টেমের উপর আর কোনো ফোর্স কাজ করছে? তোদের ম্যাক্সিমাম বলবি দাদা তুমি সবই নিয়ে নিচ্ছ, আর কি ফোর্স কাজ করছে? না, সব রেমা হয়ে গেছে। আমি বলছি না, এখনো বাকি আছে। দেখ এবিবিসি দুটো রড মিলিয়ে একটা সিস্টেম। এই দুটো রড হরাইজন্টালের উপর দুটো পয়েন্টে টাচ করে আছে তো। এই যে পিকচারটা এই যে দুটো রড, এই দুটো রড হরাইজন্টালের সঙ্গে এ আর সি দুটো পয়েন্টে টাচ করে আছে তো। এটা একটা বডি আর একটা বডির সঙ্গে টাচ করে আছে দুটো ডিফারেন্ট পয়েন্টে এ আর সি তে। তাহলে এ আর সি তে আবার কিসের খেলা হবে? অ্যাকশন রিঅ্যাকশনের খেলা হবে। এ পয়েন্ট আর সি পয়েন্টে আমার কিন্তু এই যে এ পয়েন্ট, এই যে পয়েন্টটা আর এই যে সি পয়েন্ট, এই দুটো পয়েন্টে কিন্তু আমার অ্যাকশন রিঅ্যাকশনের খেলা হবে। কিরকম সিস্টেমে অ্যাকশন রিঅ্যাকশন? দেখ, এবি রডটা হরাইজন্টাল প্লেনকে একটা অ্যাকশন দেবে, এবি রডটা হরাইজন্টাল প্লেনকে একটা অ্যাকশন দেবে। তো বাই নিউটনস থার্ড ল এই হরাইজন্টাল প্লেনটাও এবি রডকে ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন ফোর্স দেবে একটা। এবার আমি কোনটা কনসিডার করব? অ্যাকশনটাকে কনসিডার করব না রিঅ্যাকশনটাকে কনসিডার করব না অ্যাকশন রিঅ্যাকশন দুটোকেই কনসিডার করব? এর উত্তর কালকে দিয়ে দিয়েছিলাম, এর উত্তর আগের দিন দিয়ে দিয়েছিলাম যে আমি কোন ফোর্সকে কনসিডার করব? সিস্টেমের ওপর যে কটা ফোর্স কাজ করে সেই ফোর্সগুলোকে আমরা কনসিডার করব। এখানে আমার সিস্টেমটা কিন্তু এবিবিসি রড মিলে হরাইজন্টালে কিন্তু আমার সিস্টেম নয়। এবি আর বিসি রড নিয়ে যেটা সেটাই আমার বডি, হরাইজন্টালে আমার বডি নয়। আমি বডির উপরে ফোর্স কনসিডার করব। তাহলে এই এবি রডটা হরাইজন্টালকে যে অ্যাকশনটা দিচ্ছে এটা কার উপরে ফোর্স? এটা হরাইজন্টাল প্লেনের উপর ফোর্স, মানে বডির উপর ফোর্স নয় এটা। কিন্তু হরাইজন্টাল প্লেনটা এবি রডকে যে ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন দিচ্ছে এটা কার উপরে ফোর্স? এটা কিন্তু এবি রডের উপরে ফোর্স, মানে আমার বডির উপরে ফোর্স। তাই আমি রিঅ্যাকশনটাকে কনসিডার করব। বোঝা গেছে? আবার বলছি, এবি রডটা এ পয়েন্টে হরাইজন্টাল প্লেনের সঙ্গে অ্যাটাচ আছে। যেহেতু এ পয়েন্টটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দ্য বডি অ্যান্ড দ্য প্লেন, তাহলে এ পয়েন্টে একটা অ্যাকশন রিঅ্যাকশনের খেলা হবে। এবি রডটা হরাইজন্টালকে অ্যাকশন দিচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। বাই নিউটনস থার্ড ল হরাইজন্টাল প্লেনটাও এবি কে রিঅ্যাকশন দেবে ভার্টিক্যালি আপওয়ার্ড বরাবর। এবার আমি কোনটাকে কনসিডার করব? আমি ওনলি রিঅ্যাকশন ফোর্সটাকে কনসিডার করব অ্যাজ আমরা সবসময় বডির ওপরে ফোর্স কনসিডার করি। মাথায় রাখবি, আমরা ভার্চুয়াল ওয়ার্কে বলেছিলাম আমরা সবসময় বডির ওপরে ফোর্স গুলোকে নেওয়ার চেষ্টা করি বা কনসিডার করি। তাহলে অ্যাকশনটা যেহেতু বডির ওপর ফোর্স নয় তাই আমি অ্যাকশনটাকে নেব না, আমি অনলি রিঅ্যাকশনটাকে নেব। তাহলে এ পয়েন্টের রিঅ্যাকশনটা ধরছি আমি ক্যাপিটাল আর হচ্ছে এ পয়েন্টের রিঅ্যাকশন। সিমিলারলি আমি ধরছি ক্যাপিটাল সি পয়েন্টের রিঅ্যাকশনটা হচ্ছে এস, অ্যাকর্ডিং টু দ্য বুক এস মন্ডল। বইয়ে এরকমই নাম দেওয়া আছে, আমি এরকম পয়েন্টেই নাম দিয়ে দিচ্ছি। ওকে, আর কিছু না। দেখ, আমার সব ফোর্স কনসিডার করা হয়ে গেছে। এবার এই অঙ্কটা বলার আগে আমি নোট লিখালাম না?
কি করে ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন বুঝবো, সেই কনসেপ্টটা যদি ফলো করিস তাহলে দাদা এখানে হরাইজন্টাল প্লেন আছে, মানে তুমি এখানে এল ড্যাশকে হরাইজন্টাল প্লেন ধরেছো, তার মানে পার্টিকুলারলি এই প্রবলেমের ক্ষেত্রে এল ড্যাশটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট, মানে সরি ফিক্সড লাইন। এবং এই ফিক্সড লাইনের উপর যে কটা পয়েন্ট আমরা কনসিডার করি, এখানে এল আর সি এরা বোথ আর ফিক্সড পয়েন্ট। আমি ওই নোটে যাচ্ছি না, আমি সিস্টেমটাকে বোঝার চেষ্টা করবো। দেখ সিস্টেমটা আমার এটা এভাবে সিস্টেমটা এই সাইড দিয়ে ডিসপ্লেসমেন্ট দে, তাহলে যদি আমার সিস্টেমটা এটা হয়, এই পাশ যদি আমি ডিসপ্লেসমেন্ট, তাহলে বডিটা আমার কোন দিকে সরবে? এই বডিটা এরকম সরবে না, তাহলে এরকম ভাবে আছে, বডিটা আমার কোন দিকে সরবে? এরকম ভাবে সরবে তো। তাহলে এই দিকে সরলে কার চেঞ্জ হচ্ছে? এবিবিসি রডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভাই, আমার কিন্তু এল ড্যাশ রডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। তার মানে এল ড্যাশটা হচ্ছে আমার কিন্তু ফিক্সড লাইন। এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এল ড্যাশটা হচ্ছে আমার কিন্তু ফিক্সড লাইন। বোঝা গেল? তাহলে এটা আমার কিন্তু ফিক্সড লাইন। এবার আমি ধরছি এবি রডটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটা আমি ধরছি আলফা, আর বিসি রডটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে তাকে আমি নাম দিচ্ছি বিটা। আবার বলছি, এবি রডটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে তাকে আমি ধরছি আলফা, বিসি রডটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে তাকে আমি ধরছি বিটা। তাহলে লিখে নিচ্ছি, লেট অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু আলফা অ্যান্ড অ্যাঙ্গেল BCA ইকুয়ালস টু বিটা। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এবি সাইডের লেংথটা ধরে নিচ্ছি স্মল সি, আর বিসি সাইডের লেংথ ধরছি আমি স্মল এ। কারোর আপত্তি আছে এইটুকু? আচ্ছা, ওকে। এবার দেন আমার প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কি দাবি করে? যদি কোনো একটা রিজিড বডির ওপর সিস্টেম অফ কোপ্লেনার্স অ্যাপ্লাই করা হলে বডিটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে টোটাল অ্যালজেব্রিক সাম, মানে ওই ফোর্সগুলোর জন্য যে টোটাল ভার্চুয়াল ওয়ার্ক বা অ্যালজেব্রিক সাম অফ দি ভার্চুয়াল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0। তাহলে প্রশ্ন, আমার এখানে যে ফোর্স কাজ করছে, ফার্স্ট টেনশন, সেকেন্ড ওয়েট, তারপর দুটো রিঅ্যাকশন ফোর্স, এরা কি কোপ্লেনার ফোর্স ভাই? এটা খুব বোকা প্রশ্ন। অবভিয়াসলি এটা কোপ্লেনার ফোর্স। কেন? আরে দেখ, এই বোর্ডটা যে স্ক্রিনে আমি সুন্দর কালার দিয়ে ড্রয়িং করছি, এটাকে একটা প্লেন ভাব। এই যে আর এস ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ টি, এই যে চারটে ফোর্স তো আমার এই প্লেন বরাবরই কাজ করছে। এই যে টিভি স্ক্রিনটা, এই স্ক্রিন বরাবর তো চারটে প্লেন কাজ করছে, মানে কি আমি চারটে ফোর্সকে একটা হাতার মধ্যে ড্র করতে পারছি, সো এরা কোপ্লেনার। আর যেহেতু এই চারটে ফোর্স কোপ্লেনার, আমি এবং চারটে ফোর্স বডিটাকে, সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখছে, তাই আমি কিন্তু প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান এখানে অ্যাপ্লাই করতে পারি। কারোর বুঝতে প্রবলেম আছে? তাহলে ফেলে দে। তাহলে লিখছি, দেয়ারফর টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান দিস ইকুয়ালস টু 0। এবার বল, এখানে কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে? ফার্স্ট টেনশন। তাহলে টেনশনের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান কি বলেছিলাম? টেনশন যদি টি হয়, তাহলে টি ইনটু ডেল অফ লেংথ অফ দি স্ট্রিং। এখানে লেংথ কি? G1 G2, তাহলে টি ইনটু ডেল অফ G1 G2। যেহেতু টেনশনে কি হয়? মাইনাস। নেক্সট কি আছে? ওয়েট। এটার জন্য কাজ হয়ে গেছে। এবার হচ্ছে ওয়েট। যখনই ওয়েট তখনই কি আসে? ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন। যে পয়েন্ট দিয়ে আমার ওয়েট কাজ করছে, মানে বডি সিজি যদি ফিক্সড লাইনের ওপরে থাকে তখন আমার ভার্চুয়াল ওয়ার্ক ডানটা মাইনাস হয়। বডি সিজি যদি ফিক্সড লাইন বা ফিক্সড লাইনের পয়েন্টের নিচে থাকে তখন হচ্ছে আমার প্লাস হয়। এখানে বডির ওয়েট কাজ করছে জি পয়েন্ট থেকে, জিটা আমার ফিক্সড লাইনের ওপরে, তাহলে এখানে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কি? নেগেটিভ, তাহলে মাইনাস। ভার্চুয়াল ওয়ার্ক ডানের ফর্মুলা ফোর্স মানে ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ ইন্টু ডেল অফ কি? আমার হাইট, এক্ষেত্রে হাইট। দেখ, জি পয়েন্ট থেকে এই ফিক্সড লাইনের উপর যে লাইনটা, আমি এই পয়েন্টে ধরছি এল, পয়েন্ট আমি ধরছি এল। বইয়ের নাম অনুযায়ী, বইয়ে একটা আঁকা নেই, এটা তোরা এঁকে নে তোদের সুবিধার জন্য। দাঁড়া এক মিনিট।
আচ্ছা তাহলে এটাকে তোরা ধরে নে এল, ওকে এটাকে এল ধরে নে, তাহলে ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ ইন্টু ডেল অফ এলজি, ডেল অফ এলজি, ওকে। এবার বলতো আর আর এস এই যে দুটো রিয়াকশন ফোর্স আছে এরা কি ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না করে না? একটু আগেই তো বললাম আজকে ক্লাসের শুরুতেই কারা কারা ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। রিয়াকশন ফোর্স দুটো বডি যদি পয়েন্ট অফ দুটো বডি যদি একে অপরের সঙ্গে টাচে থাকে রিয়াকশন ফোর্সটা কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। আরে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই বরাবর, মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি এইদিকে আর রিয়াকশন ফোর্স কাজ হচ্ছে অপোজিট, মানে মাঝখানের অ্যাঙ্গেল কত 90, তার মানে এই ডিসপ্লেসমেন্ট বরাবর এই রিয়াকশন ফোর্সের কম্পোনেন্ট কত আর cos 90 মানে 0, তাহলে এই রিয়াকশন ফোর্স আর কি কোনো ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে না। সিমিলার আর্গুমেন্টস ফর দি রিয়াকশন ফোর্সেস, মানে এখানে যে আমি আর আর এস কনসিডার করেছি এরা কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে না, কারণ রিয়াকশন ফোর্স কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। এবার এখানে প্রশ্ন আসে দাদা টেনশন থ্রাস্ট তো রিয়াকশন ফোর্স, তাহলে এরা ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে কি করে? আরে বাবা এই দেখ এই যে রিয়াকশন ফোর্সগুলো এরা ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই এদেরকে শুধু রিয়াকশন ফোর্স বলে না, এদেরকে বলা হয় নর্মাল রিয়াকশন। যখন আমি পার্টিকেল ডিনামিক্সে যাব না এই নর্মাল রিয়াকশনের অদ্ভুত খেলা আছে, তোদের নর্মাল রিয়াকশনের খেলা আছে, ফ্রিকশন যখন পড়াবো স্ট্যাটিক্সে সেখানে নর্মাল রিয়াকশনের একটা বিশাল খেলা আছে, সেটাকে বুঝিয়ে দেবো, ওকে। তো এই যে ফ্রিকশন আমার মানে এই যে নর্মাল রিয়াকশন আর যদি রিয়াকশনটা নর্মাল হয় মানে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তখন সেই যে নর্মাল রিয়াকশন সেই যে ভার্চুয়াল যে ওয়ার্কডানটা করে সেই ওয়ার্কডানের ভ্যালুটা 0 হয়, মানে অ্যাকচুয়ালি নর্মাল রিয়াকশন কোনো ভার্চুয়াল ওয়ার্কডান করে না। এখানে আর as well as s both are normal reaction so they does not perform any virtual work done। তাহলে এটা লিখলাম this equals to 0, দুটোতেই মাইনাস আছে তাহলে মাইনাসটাকে কমন নিচ্ছি, তাহলে প্লাস t ইন্টু ডেল অফ g1 g2 প্লাস w প্লাস w ড্যাশ ডেল অফ lg this equals to 0। এটাকে আমি 1 নাম্বার নাম দিয়ে দিলাম। দেখে নে বাবা এইটুকু জায়গায় কারোর প্রবলেম আছে কিনা, এইটুকু জায়গায় কারোর প্রবলেম আছে কিনা চেক করে নে, আশা করি প্রবলেম থাকা উচিত নয়। যদি প্রবলেম থাকে, যেহেতু রেকর্ডেড ভিডিও দিচ্ছি, প্রবলেম যদি থাকে অবশ্যই যে স্প্যানটা তোদের আমি দিচ্ছি সেই স্প্যানে কোয়েশ্চেনটা লিখবি, লিখে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ বা ফোন, আমি রেসপন্স করে দেবো দায়িত্ব নিয়ে। আচ্ছা ওকে নেক্সট। এবার তাহলে দেখ এখন আমার টার্গেট দাঁড়িয়ে গেল এই g1 g2 আর lg এর ভ্যালুগুলো বার করা। এখন আমার টার্গেট দাঁড়িয়ে গেল এই g1 g2 আর lg এর ভ্যালু বার করা। তাহলে এই যে ট্রায়াঙ্গেল ফ্রেমটা আছে ABC এখান থেকে g1 g2 আর lg এর ভ্যালুটা আমায় বার করতে হবে। এবার প্রশ্ন কি করে বার করব, তার জন্য দেখ এই যে ফ্রেমটা, এই ফ্রেম থেকে আমি এই পিকচারটা আরেকবার খালি এঁকে নিচ্ছি, ট্রায়াঙ্গেল ফিগারটা আমি একবার খালি এঁকে নিচ্ছি, এক মিনিট ট্রায়াঙ্গেল ফিগারটা আমি খালি এঁকে নিচ্ছি একবার। ও নো, আচ্ছা নে ট্রায়াঙ্গেল ফিগার ড্র করা হয়ে গেছে। এটাকে ধরছি বি, এটা এ, এটা আমার সি, ওকে। তারা একটু বেঁকে গেল মনে হয়, তারা 1 মিনিট বাবা, 1 মিনিট তারা। আচ্ছা নে এটাকে ধরছি বি, এটা ধরছি এ, এটা ধরছি আমি সি, ওকে। এবার দেখ কি বলেছে g1 g2 কি, g1 g2 কিন্তু মিড পয়েন্টে একটা স্ট্রেট লাইন, g1 g2 পাতি একটা স্ট্রেট লাইন, আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম জাস্ট, দাঁড়া 1 মিনিট নে এটাকে ধরে নে g1 g2, ওকে। এবার এইটুকু দেখতো, এইটুকু জিনিসটা দেখতো, এই জায়গাটা দিয়ে কোন থিওরেমটা মনে পড়ছে রে, এখানে কিন্তু ক্লাস 8 9 এর থিওরেমগুলো মানে উপপাদ্যগুলো কাজে লাগবে। এইটুকু পিকচার দেখে আমায় বলতো কোন উপপাদ্যের কথাটা মনে পড়ছে। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তারা এরকম একটা থিওরেম পড়েছিলি যে ক্লাস 8 এ ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য ছিল, ক্লাস 8 এর বোধহয় চ্যাপ্টার নাম্বার 12, ক্লাস 8 এর চ্যাপ্টার নাম্বার 12 বোধহয় ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য। তো সেখানে তারা পড়েছিলি কোনো একটি ত্রিভুজের সংযোজক মানে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর, একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরাল ও অর্ধেক। আবার বলছি, এনি টু সাইডস অফ আ ট্রায়াঙ্গল,
the midpoints of any two edges of a triangle is parallel to the another edge and the length of this intercept is equals to half of the another side. মানে এই পিকচারে AB আর BC, AB রডের মিড পয়েন্টটা যেহেতু G1 আর BC রডের মিড পয়েন্টটা G2, তাহলে এই G1 G2 মানে এই G1 G2 যে জয়েনিংটা লাইনটা, এই লাইনটা আমার BC এর সঙ্গে মানে AC এর সঙ্গে মানে থার্ড যে লাইনটা তার সঙ্গে প্যারালাল হবে এন্ড অলসো আমি লিখতে পারবো G1 G2 is equals to half of AC. এটা আমি পরিষ্কার মেনশন করতে পারবো। এবার এখানে দেখতো এই পিকচারের ক্ষেত্রে দেখতো সেটা আমি অ্যাপ্লাই করতে পারি, আমি লিখতে পারি G1 G2 হচ্ছে হাফ অফ AC, সেম পিকচার G1 G2 কে ইকুয়ালস আমি হাফ অফ AC লিখতে পারি। তাহলে নাও বলে লিখছি, নাও G1 G2 equals to half of AC. 1 minute, G1 G2 টা হচ্ছে হাফ অফ AC। তাহলে বাই মিড পয়েন্ট থিওরেম, যারা ইংলিশ ভার্সন তারা মিড পয়েন্ট থিওরেম হিসেবে পড়েছিলি আর বেঙ্গলি স্টুডেন্টরা এই স্টেটমেন্টটা পড়েছিলি। তো এই মিড পয়েন্ট থিওরেম দিয়ে আমি দাবি করে দিলাম G1 G2 এর ভ্যালুটা কিন্তু হাফ অফ AC। এইটুকু ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার হচ্ছে আমার এসির ভ্যালু কত, এবার হচ্ছে আমার এসির ভ্যালু কত সেটা আমায় কিন্তু খুঁজে বার করতে হবে। এসির ভ্যালুটা আমায় কিন্তু খুঁজে বার করতে হবে। ওকে, আচ্ছা ওকে, দাঁড়া একটা মিনিট, এসির ভ্যালুটা খুঁজে বার করছি, 1 মিনিট। এবার ক্যালকুলেশনের সুবিধার জন্য না একটা কাজ করছি, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি বি পয়েন্ট থেকে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি বি পয়েন্ট থেকে হরাইজন্টালের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি। তাহলে বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার আমি ড্র করলাম, যার নাম দিচ্ছি আমি বিডি। বি পয়েন্ট থেকে হরাইজন্টালের উপর একটা পারপেন্ডিকুলার আমি বিডি জয়েন করলাম। তাহলে এটাকে লিখতে পারি দিস ইকুয়ালস টু হাফ অফ এসি, মানে লিখতে পারি এডি প্লাস ডিসি। দেখতো বাবা এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? এই পিকচার থেকে এসি ভ্যালু বার করার জন্য লিখতে পারি এডি প্লাস ডিসি। এবার বলতো এডির ভ্যালু বার করার জন্য আমার কোন ট্রায়াঙ্গেলটা কনসিডার করতে হবে? দেখ ট্রায়াঙ্গেল এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি দেখতে আমার এরকম, এটা মনে মনে বি ধরে নে, এটা এ এটা ডি, এই সাইডটা এবির লেন্থ আমি ধরেছি স্মল সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা, তাহলে এটা সি এটা আলফা, তাহলে এডি কত? সি কস আলফা, কারণ এটা পারপেন্ডিকুলার মানে এটা হচ্ছে আমার হাইপো, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে এটা পারপেন্ডিকুলার, তো রিমেইনিংটা হচ্ছে বেস, আমাকে বেসের সঙ্গে হাইপো বার করতে হবে। তাহলে আমরা জানি কি cos থিটা, তাহলে cos আলফা ইকুয়ালস টু বেস বাই হাইপো, বেস মানে এডি বাই হাইপো মানে হচ্ছে এবি। এবার দ্যাট ইমপ্লাইজ এডি টা আমার দাঁড়িয়ে গেল এ বি কস আলফা, এবি মানে হচ্ছে আমার স্মল সি, তাহলে সি কস আলফা। তাহলে আমার বেরিয়ে গেল কিন্তু এডির ভ্যালুটা সি কস আলফা। তাহলে লিখছি দেয়ারফর G1 G2 দিস ইকুয়ালস টু হাফ অফ এডির ভ্যালুটা আমি পেয়ে গেলাম স্মল সি কস আলফা। নেক্সট, এবার আমার বার করতে হবে কি ডিসি। তাহলে এডি বার করার জন্য এবিডি ট্রায়াঙ্গেলটা নিয়েছিলাম, তাহলে ডিসি বার করার জন্য কোন ট্রায়াঙ্গেল নেব? বিসিডি। তাহলে একইভাবে বিসিডি ট্রায়াঙ্গেলটা কনসিডার করে নে, একইভাবে বিসিডি ট্রায়াঙ্গেলটা কনসিডার কর। তাহলে বিসিডি ট্রায়াঙ্গেলের পিকচার যদি আমি ড্র করি, মনে মনে ধরে নে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা, বিসি রডের লেন্থটা আমি ধরেছি স্মল এ, এই যে বিসি রডের লেন্থটা ধরেছি আমি স্মল এ, তাহলে এটা পারপেন্ডিকুলার মানে এটা হাইপো, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে এটা পারপেন্ডিকুলার, তাহলে ডিসিটা হচ্ছে বেস। একইভাবে হাইপো বলে নিচে বেস বার করব, তাহলে বিডি ভ্যালু সিডি ভ্যালু কত হবে? সিডিটা হবে হচ্ছে আমার কিন্তু এ কস বিটা। তাহলে লিখে দে এডি হচ্ছে সি কস আলফা, ডিসি হচ্ছে এ কস বিটা, তাহলে এ কস বিটা। তাহলে আমি কিন্তু G1 G2 এর ভ্যালুটা পেয়ে গেলাম। দেখ কারোর কোনো প্রবলেম আছে কিনা? G1 G2 এর ভ্যালু পেয়ে গেলাম, কারোর কোনো প্রবলেম আছে কিনা রেসপন্স করবে? আচ্ছা ওকে ওকে, এই জায়গাটা আমার মিটে গেল। 1 মিনিট। এবার আমাকে কি বার করতে হবে? নেক্সট আমাকে নেক্সট কি বার করতে হবে? আমাকে নেক্সট কিন্তু এলজি বার করতে হবে। দেখ আমার নেক্সট টার্গেট হচ্ছে এখন এলজি বার করা। এলজিটা আমি এই সাইডটা করব, নিচে করব, জাস্ট এখানটা একটু রাফ করব। এলজি ভ্যালুটা বার করতে হবে। আমি কি করছি একটু ভালো করে দেখবি আমি কি করছি, পিকচারটা একটু নামিয়ে নি। সবার আগে দাঁড়া একটা মিনিট বাবা, একটা মিনিট। হ্যাঁ, সবার আগে যে কাজটা করছি
সেটা হচ্ছে এই যে দেখ বি পয়েন্টে যে পারপেন্ডিকুলারটা ড্র করা হয়েছে সেটা হরাইজন্টালকে ডি পয়েন্টে কাট করেছে, এটা আমি ধরে নিয়েছি। কিন্তু এটা আমার জি1 জি2 লাইনকে কোন পয়েন্টে কাট করেছে সেটা আমি এখনো ধরিনি, সেটা মনে মনে ক্যাপিটাল এম ধরে নে, সেটা মনে মনে আমাকে ক্যাপিটাল এম ধরে নে। তাহলে আমি বলতে পারি এলজির যে হাইট সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এমডি, মানে আমি বলতে পারি এলজি যেটা হাইট হরাইজন্টাল থেকে জি পয়েন্টের হাইট যতটা এলজি সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এমডি। কারণ আপত্তি আছে একটু বলবি তো, সেটাকে আমি অ্যাকচুয়ালি এমডি বলতে পারি। এবার আমি যে থিওরেমটা কাজে লাগাবো না, সেই থিওরেমটা হচ্ছে আমার কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। এবার আমি একটু আগে কাজে লাগিয়েছিলাম, মানে দেখ এসির ভ্যালু বার করার জন্য আমি কাজে লাগিয়েছিলাম মিড পয়েন্ট থিওরেম, এবার আমি কাজে লাগাবো কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। কেউ বলতে পারবি কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমের দাবিটা কি? কেউ বলতে পারবি? কারণ মনে আছে মিড পয়েন্ট থিওরেম কি ছিল? কোনো একটা ট্রায়াঙ্গেল তার যে কোনো দুটো এজের মিড পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা ড্র করা হবে সেটা তৃতীয় বাহুটার সঙ্গে সমান্তরাল অ্যান্ড হাফ। কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমের দাবি এটা, কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, ভালো করে শুনবি, কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, যদি সেই ট্রায়াঙ্গেলের কোনো একটা ধর কোনো একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে, যদি কোনো একটা সাইড ধরে নে এবি এর মিড পয়েন্ট থেকে বেসের প্যারালাল এবিসি একটা ট্রায়াঙ্গেল, তার যে কোনো একটা সাইড জি1, যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট ধরে নিচ্ছে জি1, এবি সাইডের মিড পয়েন্টটা জি1, এই জি1 পয়েন্ট দিয়ে যদি বিসির প্যারালাল একটা আমি স্ট্রেট লাইন ড্র করি, এই জি1 পয়েন্ট থেকে যদি আমি বিসির প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করি, সেটা থার্ড সাইডকে যে পয়েন্টে কাট করবে ধরে নিচ্ছি জি2, তাহলে সেই জি2টাও হবে এসি সাইডের মিড পয়েন্ট। আবার বলছি এবিসি একটা ট্রায়াঙ্গেল, এবিসি ট্রায়াঙ্গেলের এবি সাইড মানে কোনো একটা সাইড এবি দিয়ে এবির মিড পয়েন্ট দিয়ে যদি বিসির প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে সেটা থার্ড সাইডেকে যে পয়েন্টে কাট করবে হচ্ছে জি2, সেই জি2টাও হবে আমার এসি সাইডটার মিড পয়েন্ট। ওকে, তাহলে এবার আমি এই কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমটা ট্রায়াঙ্গেল এবিডিতে অ্যাপ্লাই করছি। এই কনভার্স অফ মিড পয়েন্ট এই থিওরেমের কনসেপ্টটা আমি ট্রায়াঙ্গেল এবিডিতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তাহলে পিকচারটা আমি একটু আঁকছি, ভালো করে দেখবি। এটা হচ্ছে বি, এটা এ, এটা ডি। এবার এবি সাইডের মিড পয়েন্ট আমি জানি জি1, তাহলে আমি ধরছি এটা হচ্ছে আমার জি1। এবার তাহলে জি1 পয়েন্ট দিয়ে যদি বেসের প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করি, জি1 পয়েন্ট দিয়ে বেসের প্যারালাল স্ট্রেট লাইন ড্র করলে সেটা বিডি সাইডকে কোন পয়েন্টে কাট করে? এম পয়েন্টে কাট করে। তাহলে বাই কনভার্স অফ মিড পয়েন্ট আমি কি বলতে পারি? এমটা বিডির মিড পয়েন্ট বলতে পারি। তাহলে এম যদি বিডির মিড পয়েন্ট হয় তাহলে এমডি বা বিএম এর ভ্যালু কত? হাফ অফ বিডি। তাহলে লিখছি বাই অ্যাপ্লাইং কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম, আচ্ছা সবার আগে বলি এটা কিন্তু রাফ ছিল, এই যে পার্টটা কিন্তু আমার পুরোপুরি রাফ ছিল। দাঁড়া এক মিনিট লিখে নে, এটা পরীক্ষায় কেউ লিখবি না, এটা পুরোপুরি রাফের কনসেপ্ট ছিল আমার। তাহলে বাই অ্যাপ্লাইং কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম অন ট্রায়াঙ্গেল এ বিডি উই গেট, তাহলে উই গেট বলে আমি কি পেলাম? আমি পেলাম বিএম হোক বা বিডি, বিএম হোক বা এমডি, দিস ইকুয়ালস টু হাফ অফ বিডি। এবার আমার বিএম দরকার নেই, আমার এমডি দরকার, তাহলে দিস ইকুয়ালস টু এমডি ইকুয়ালস টু হাফ অফ বিডি। এবার আমার বলতো বিডির ভ্যালুটা বার করার জন্য কোন ট্রায়াঙ্গেলটা কনসিডার করব? বিডির ভ্যালুটা বার করার জন্য কোন ট্রায়াঙ্গেলটা কনসিডার করতে হবে বল? দেখ এবিডি ট্রায়াঙ্গেল কনসিডার করলেই হয়ে যাবে। এবিডি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই সাইডটা এবি সাইড হচ্ছে স্মল সি, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এটা হচ্ছে যদি সি কস আলফা হয় তাহলে এই বিডিটা কি হবে? সি সাইন আলফা। তাহলে বিডির ভ্যালু আমি পেয়ে গেলাম সি সাইন আলফা, জাস্ট পুট করে দে। তাহলে দিস ইকুয়ালস টু এমডি ইকুয়ালস টু c/2 sin আলফা। তাহলে আমি জি1 জি2 লেংথ পেলাম, আমি এমডির ভ্যালু পেলাম, তাহলে সব ভ্যালু পুট করছি 1 এ। তাহলে নাও ফ্রম 1 উই গেট, তাহলে নাও ফ্রম 1 উই গেট আমি কি লিখতে পাচ্ছি দেখ, t ইনটু ডেল অফ জি1 জি2 মানে কি? হাফ অফ
সি কস আলফা প্লাস এ কস বিটা প্লাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ ডেল অফ এমডি মানে সি বাই টু সাইন আলফা দিস ইকুয়ালস টু 0। সবাই দেখতো এই লাইনটা আসছে কি আসছে না, প্রত্যেকে চেক করবি এই লাইনটা আসছে কি আসছে না, প্রত্যেকে চেক করবি, প্রত্যেকে হাতে কর। ওকে, এবার প্রশ্ন কে ভ্যারি করছে কে ভ্যারি করবে না। এখানে দেখ সি এ আলফা বিটা আছে, কে ভ্যারি করছে কে ভ্যারি করছে না এটা চেক করা আমার কাজ। তাহলে আমি আসছি সেই চেকিং এ। ওকে, তাহলে দেখ আমার সিস্টেমটা এরকম, দেখবি আমার সিস্টেমটা হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছে আমার সিস্টেম। ধর আমি এই সিস্টেমটাকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড প্রেসারাইজ করছি, তাহলে এই সিস্টেমটা কি আস্তে আস্তে এরকম হয়ে যাবে না? মানে এই সিস্টেমটা আমার এরকম ছিল, ধর 1 মিনিট একটু বোঝানোর চেষ্টা করবি, একটু ভাববি। সিস্টেমটা আমার এরকম ছিল, এবার সিস্টেমটাকে যদি ওপর দিকে প্রেসারাইজ করে তাহলে সিস্টেমটা আমার কি হবে, এরকম হয়ে যাবে। তো মানে এই যে জিনিসটা, এই যে ফিগারটা আছে, এই যে ফিগারটা, এটা আস্তে আস্তে এরকম স্প্রেড করবে। তো স্প্রেড করলে ভাব না এই আলফা আর বিটার চেঞ্জ হচ্ছে না, আলফা আর বিটার চেঞ্জ হচ্ছে না। তাহলে এই পার্টিকুলারলি এই যে আমার লাস্ট লাইনটা, এই যে আমার লাস্ট লাইনটা বেরিয়েছে, এই লাস্ট লাইনে আমার অ্যাকচুয়ালি আলফা বিটা আর বোথ ভেরিয়েবল এ আর সি মানে রডের লেংথ এরা কনস্ট্যান্ট। তাহলে বোঝা গেল আলফা আর বিটা কেন ফিক্সড। এবার পার্থক্য বোঝ, আগের যে প্রবলেমগুলো বাড়ির কাছে দিয়েছিলাম 2 3 4 5 6 ওয়ার্কআউট এক্সাম্পল 2 to 6, প্রত্যেকটা অঙ্কে একটাই ভেরিয়েবল ছিল আইদার থিটা অর আলফা, বাট এই প্রবলেমের ক্ষেত্রে আমি আলফা বিটার দুখানা ভেরিয়েবল পেয়েছি। এই পিকচারের ক্ষেত্রে আলফা বিটার দুখানা ভেরিয়েবল পেয়েছি। এই দুখানা ভেরিয়েবল আছে বলে এই প্রবলেমটা হচ্ছে টাইপ 1 প্রবলেম নয়, নতুন প্রবলেম, দ্যাট ইজ টাইপ 2। তাহলে এই যে আমার কোয়েশ্চেনটা, এই যে আমার গিভেন কোয়েশ্চেনটা আছে, এই গিভেন কোয়েশ্চেনটা কোন টাইপের? অবশ্যই টাইপ 2, কারণ এখানে আমার দুখানা অ্যাঙ্গেল মেনশন করা হচ্ছে। এই অঙ্কটাকে সলভ করার জন্য আমার দুখানা অ্যাঙ্গেলের হেল্প লাগছে, তাই এই প্রবলেমটা হচ্ছে আমার টাইপ 2 এর প্রবলেম। তার মানে এই ভার্চুয়াল ওয়ার্কে এক্স্যাক্টলি দুখানা টাইপের অঙ্ক আছে, একটা হচ্ছে টাইপ 1 যেখানে অঙ্কগুলো করার জন্য এক্স্যাক্টলি একখানাই অ্যাঙ্গেল কনসিডার করব, আরেকটা হচ্ছে টাইপ 2 যে অঙ্কগুলো করার জন্য দুখানা করে অ্যাঙ্গেল কনসিডার করব। ওকে, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি টাইপ 2। অঙ্কটা কেন টাইপ 2 তার কিন্তু গোড়ায় গিয়ে বুঝিয়েছি অঙ্কটা কেন টাইপ 2। যদি প্রবলেম থাকে ভিডিও দেখার পর ফোন, আমি আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, এবার তাহলে নেক্সট পার্টে আসছি, অঙ্কটা সলভ করছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখ, দুটো জিনিস তো পাবো, একটা ডেল আলফা ডেল বিটা, আলফা গুলোকে লেফটে রাখছি, বিটা গুলোকে রাইটে রাখছি। তাহলে দেখ তার আগে এখানে একটা হাফ আছে, এখানে একটা হাফ আছে, মানে হাফটাকে টোটালি কমন নিচ্ছি। তাহলে হাফ অফ থার্ড ব্র্যাকেট টি ইন্টু ডেল অফ সি কস আলফা প্লাস এ কস বিটা প্লাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ ডেল অফ সি সাইন আলফা দিস ইকুয়ালস টু 0। এবার হাফ কনস্ট্যান্ট থেকে চলে গেল, এবার ডেরিভেটিভ দেখ, এটাকে কিন্তু পার্শিয়ালি ডিফারেন্সিয়াল নিচ্ছি। তাহলে আমি আলফা গুলোকে একদিকে রাখবো, তাহলে এটা একটা আলফা, এটা একটা আলফা। ওকে, এগুলোকে একদিকে রাখবো। তাহলে টি ইন্টু দেখ সি তো কনস্ট্যান্ট, তাহলে কস আলফা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন আলফা। তাহলে দেখ এখান দিয়ে সি কমন যাবে, কিন্তু সি কমন যাবে কিন্তু, কারণ এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে। ওকে, তাহলে সি কমন নিলে এখানে কি হবে, মাইনাস টি সাইন আলফা, আবার একটা ডেল আলফা আছে তার আগে এটা, প্লাস ডাব্লিউ ড্যাশ সাইন আলফা করলে কস আলফা, আবার ডেল আলফা, তাহলে ডেল আলফাটাকে রাখছি বাইরে। এবার বিটাটাকে এইদিকে, তাহলে এখানে করলে কত হবে, টি এ মানে এ টি মাইনাস সাইন বিটা ডেল বিটা, তাহলে এদিকে গেলে প্লাস, মানে এ টি সাইন বিটা ডেল বিটা, এটাকে 2 নাম্বার নাম দিলাম। এবার দেখ আগের অঙ্কগুলো কি ছিল, আগের অঙ্কগুলো টাইপ 1 মানে অনলি ডেল থিটা আর ডেল আলফা ছিল, ডান দিকটা যেহেতু 0 আর ডেল আলফা ডেল বিটা কোনোদিনও চেঞ্জ হতে পারে না, তাই আমি কিন্তু ওই টার্মটাকে মানে ডেল আলফা ছাড়া রিমেইনিং টার্মটাকে 0 করতাম। এখানে করবো কি, এখানে দেখ ডেল আলফা ডেল বিটা দুখানা জিনিস প্রেজেন্ট আছে, এবার হঠাৎ করে বলে দেওয়া যায় ডেল আলফা ডেল বিটা কেটে দাও, করা যায় না। তাহলে এই রিলেশন থেকে ডেল আলফা ডেল বিটাকে সরানোর জন্য কি করতে হবে বলতো, দেখি তোদের বুদ্ধি কি বলে। এই রিলেশন থেকে ডেল আলফা ডেল বিটাকে সরানোর জন্য আমায় কি করতে হবে বল, দেখি তোদের আইডিয়া কি বলে। ভাব ভাব
মুখস্থ করলে হবে না, ভাবতে হবে। দেখ একটু মনে কর, যখন তোরা ছোটবেলায় এরকম একটা রিলেশন করতিস, ধর একটা আছে x ইকুয়ালস টু সি সরি x ইকুয়ালস টু টি ওয়াই, আর একটা আছে ধর x ইকুয়ালস টু টি কিউব 2t কিউব, x ইকুয়ালস টু টি ওয়াই, x ইকুয়ালস টু, আচ্ছা আমি এইভাবে লিখছি, দাঁড়া একটু বাজে এক্সাম্পল হয়ে গেল, দাঁড়া একটা মিনিট, আমি এরকম নিচ্ছি, ধর x ইকুয়ালস টু 3t আর y ইকুয়ালস টু 2t কিউব। আমি বললাম এই দুটো রিলেশনের সাহায্যে t কে এলিমিনেট করো, এই দুটো রিলেশনের সাহায্যে t কে এলিমিনেট করো। তোরা কি করতিস, এই দুটোকে মানে এখান থেকে t এর ভ্যালুটা বার করে এখানে বসিয়ে দিস, এই ইকুয়েশন থেকে t এর ভ্যালুটা বার করে এখানে পুট করতিস, কাজ হয়ে যেত। এবার ভাবনা x এর জায়গায় ডেল আলফা আছে, t এর জায়গায় ডেল বিটা আছে, তাহলে তোরা কি বলিস, দাদা ডেল আলফার ভ্যালুটা বার করে এক জায়গায় পুট করবো? এটা করতে পারিস, বা এরকমও ভাবতে পারিস না, ধর এটাকে তো এইভাবেও সলভ করা যায়। আমি এই ইকুয়েশনের বোথ সাইডে কিউব করছি, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু 27t কিউব, আর একটা ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 2t কিউব, তাহলে আমি টি কিউবকে মানে বাই করে দিচ্ছি, দুটো ইকুয়েশনকে ভাগ করে দিলে কি হবে, এক্স কিউব বাই ওয়াই ইকুয়ালস টু 27/t কিউব বাই 2t কিউব, তাহলে টি কিউব ক্যান্সেল, তার মানে পড়ে রইলো এক্স কিউব ইকুয়ালস টু 27y। এইভাবেও তো আমি টি এলিমিনেট করতে পারি, মানে এই রিলেশনটা আমার কাছে আছে, ধরে রাখ, মানে ডেল আলফা ডেল বিটা দিয়ে একটা রিলেশন আমাকে দিয়ে দেওয়া আছে, তাহলে ডেল আলফা ডেল বিটা এলিমিনেট করতে গেলে ইউজিং দিস প্রসিডিওর আমার কি লাগবে, আর একটা রিলেশন লাগবে না, যেখান থেকে আমি ডেল আলফা ডেল বিটা বার পাবো। মানে ডেল আলফা ডেল বিটার একটা রিলেশন দেওয়া আছে, আমাকে নিজে থেকে আরেকটা রিলেশন বার করতে হবে, যে রিলেশনে ডেল আলফা ডেল বিটা প্রেজেন্ট। কথাটা বোঝা গেল? কথাটা বোঝা গেছে? ওকে, তাহলে এবার কি করে করছে একটু ভালো করে দেখবি। এর জন্য আমার পিকচারে যেতে হবে, পিকচারে যাচ্ছে, দেখ এই যে আমার পিকচার। এবার এখানটা দেখ, ভালো করে দেখবি। তোরা প্রথমে বলি দাদা এত ভাবনা চিন্তার কি আছে, এ বি সি তো একটা ট্রায়াঙ্গেল, তুমি ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা নিয়ে নাও না। এ বি সি তো একটা ট্রায়াঙ্গেল, তুমি ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা কাজে লাগাও, মানে ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180। আরাম করে দেখ, তাহলে তোরা বলবি আলফা প্লাস বিটা, আর এখানে বি অ্যাঙ্গেলটা হচ্ছে 180। এবার প্রশ্ন, এই বি অ্যাঙ্গেলটা কি আমার নোন? না। দেখ এ বি আর বিসি দুটো রড বি পয়েন্টে স্মুথলি অ্যাটাচ, রিজিডলি অ্যাটাচ নয়। স্মুথ অ্যাটাচ মানে কি, এ বি আর বিসি দুটো রড বি পয়েন্টে মানে কানেক্ট করেছে অ্যাকশন রিঅ্যাকশনের খেলায়, এবং বি অ্যাঙ্গেলটা আমার আননোন, সুতরাং এই কনসেপ্টটা আমি ইউজ করতে পারবো না। তাহলে আর কি পড়ে রইলো, ভাব। ক্লাস 9-এ তোরা দুটো ত্রিভুজ মানে তোরা এরকম একটা থিওরেম পড়েছিলি না, যদি আমি ভুল না হই, তোরা এরকম একটা থিওরেম পড়েছিলি, একটু দেখতো। এরকম একটা সার্কেল ছিল, একটু দেখবি ঠান্ডা মাথায় জিনিসটা পড়েছিলি কি পড়িসনি। একটা বৃত্ত ছিল, বৃত্তের একটা সেন্টার ছিল, এই সেন্টার থেকে দুটো কর্ড জয়েন করে তোরা একটা থিওরেম পড়েছিস। দাঁড়া বাবা, একটু বেঁকে গেল। এটাকে ও ছিল, এটা এ ছিল, এটা বি ছিল, এটা ডি ছিল, এই জায়গাটা ছিল। এবার আমি বলছি এই টোটাল জায়গা থেকে এই পিকচারটা কপি পেস্ট করে, টোটাল জায়গা থেকে যদি তোরা এই পিকচারটা কপি পেস্ট করিস এইটুকু জায়গা, তাহলে দেখ তো এই শেপটা আমার আসে না। মানে ও পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বি পয়েন্ট, এ পয়েন্টটা আমার এ পয়েন্ট দিয়েছে, বিটা হয়ে গেছে সি পয়েন্ট, আর ডিটা ডি আছে, তাহলে এই পিকচারটা না। তাহলে দুটো ত্রিভুজ মানে এ ও ডি আর বি ও ডি কি দেখাতিস, সর্বসম দেখাতিস। সর্বসম দেখানোর সময় তোরা বলতিস না ওডিটা হচ্ছে কমন সাইড, মানে ওডিটায় এ ও ডির ক্ষেত্রে যা লেন্থ, ওডিটা বিওডির ক্ষেত্রেও তাই লেন্থ। তাহলে সেই কনসেপ্ট যদি অ্যাপ্লাই করি, মানে আমি এ বিডি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বিডির লেন্থটা বার করব, আবার বিসিডি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও বিডির লেন্থটা বার করব, তাহলে এখানে আমার বিডি বেরোবে ইন টার্মস অফ আলফা, এর ক্ষেত্রে বিডি বেরোবে ইন টার্মস অফ বিটা, বোথ সাইডে পার্শিয়ালি ডিফারেন্সিয়াল নেব, তাহলে হয়ে যায়। করে দেখিয়ে দিচ্ছি, সেই কনসেপ্টটাই করছি অ্যাপ্লাই, দেখ করতে পারবো কি পারবো না দেখবি। আচ্ছা 1 মিনিট, তাহলে সেই কনসেপ্ট অ্যাপ্লাই করি। আছে তাহলে
এ বিডির জন্য বিডির ভ্যালু কি হবে সি কস আলফা, এটা আলফা এটা সি মানে সি সাইন আলফা, আর এর ক্ষেত্রে হবে এ সাইন বিটা। তাহলে লিখছি দেখ, তাহলে লিখছি সিন্স বিডি ইজ দ্য কমন লাইন of the triangles ABD and BCD, তাহলে so BD equals to লিখতে পারি C sin alpha, this equals to A sin beta, তাহলে that implies এক মিনিট, C sin alpha this equals to A sin beta, এবার বোথ সাইডে পার্শিয়ালি ডিফারেন্সিয়াল নে, তাহলে দ্যাট ইমপ্লাইজ C cos alpha del alpha equals to A cos beta del beta, এটাকে 3 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। এবার 2 পেয়ে গেছি ডেল আলফা ডেল বিটা দিয়ে একটা রিলেশন, 3 পেয়ে গেছি ডেল আলফা ডেল বিটা দিয়ে একটা রিলেশন, দুটোকে জাস্ট ডিভাইড করে দে। তাহলে now 2 divide 3 gives, তাহলে কর কি পাবো, আচ্ছা একটু কষ্ট করে এখানেই লিখছি, তাহলে কি লিখছি মাইনাস টি সাইন আলফা প্লাস ডাব্লিউ ড্যাশ কস আলফা বাই, আচ্ছা এখানে ডেল আলফা আছে সরি, বাই ডেল আলফা দিস ইকুয়ালস টু নিচে কি আছে সি কস আলফা, আচ্ছা এখানে আগে সি ছিল, ওকে সি ছিল এক মিনিট, সি কস আলফা ডেল আলফা দিস ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে এখানে আছে এটি সাইন বিটা ডেল বিটা, তাহলে এটি সাইন বিটা ডেল বিটা, নিচে আছে হচ্ছে এ কস বিটা ডেল বিটা, ডেল আলফা ডেল বিটা ক্যান্সেল আউট, সি ক্যান্সেল আউট, এ ক্যান্সেল আউট, তাহলে কি পড়ে আছে দেখ, তাহলে পড়ে রইল আমার দ্যাট ইমপ্লাইজ মাইনাস টি সাইন আলফা প্লাস ডাব্লিউ ড্যাশ cos alpha whole divided by cos alpha, this equals to t sin beta by cos beta, ব্যাস বার করতে হবে কি টি এর ভ্যালু বার করতে হবে, বেসিক ক্যালকুলেশন, যার ভ্যালু বার করতে হবে তাকে এক জায়গায় রাখবো, তো এটাকে জাস্ট সেপারেট করছি, তাহলে মাইনাস, তাহলে এইভাবে লিখছি আমি মাইনাস টি ইন্টু সাইন আলফা বাই কস আলফা প্লাস W plus W dash cos alpha cancel out, তার মানে W plus W dash equals to T into sin beta cos beta, এবার এই টার্মটাকে এদিকে নিয়ে গিয়ে আগে লিখছি, তাহলে অ্যাজ এ হোল T কমন চলে গেল, sin alpha by cos alpha plus sin beta by cos beta, this equals to W plus W dash, so that implies তাহলে কি দাঁড়ালো দেখ এলসিএম কর, তাহলে টি ইন্টু সাইন আলফা কস বিটা প্লাস ওয়ান মিনিট কস আলফা সাইন বিটা হোল ডিভাইডেড বাই কস আলফা ইন্টু কস বিটা, দিস ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ, তাহলে ফাইনালি টি এর ভ্যালু এটা কত, ওয়ান মিনিট সাইন এ কস বি প্লাস কস সাইন মানে কি সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা হোল ডিভাইডেড বাই কস আলফা ইন্টু কস বিটা, দিস ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ, ওকে তাহলে এখান থেকে টি এর ভ্যালু দাঁড়িয়ে গেল, হেন্স টি ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ কস আলফা কস বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। দেখ তো এই অ্যান্সারটা প্রত্যেকের আসলো কিনা, এই অ্যান্সারটা আসতে বাধ্য, এটা আসবে, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট তোকে যে অঙ্কটা প্রুফ করতে দিয়েছে, এক মিনিট, তোকে যে অঙ্কটা প্রুফ করতে দিয়েছে সেখানে কিন্তু আলফা বিটা নেই, তোকে যে অঙ্কটা প্রুফ করতে দিয়েছে এখানে আলফা বিটা নেই, এখানে আছে প্রেজেন্ট cos a cos c sin বিটা। এবার কি করব, দেখ খুবই স্বাভাবিক, আমাকে যে কোয়েশ্চেনটা বলা ছিল সেই কোয়েশ্চেনে আলফা বিটা এইসব ভেরিয়েবলস ছিল না, তাহলে আমাকে যখন ফাইনাল অ্যান্সার লিখতে হবে আমাকেও কিন্তু আলফা বিটা এই ভেরিয়েবলস গুলো সরাতে হবে। এবার তুই ভাবনা আমি এই লাইনটা অ্যাপ্লাই করেছি মানে কি, আমি তো এই লাইনটা অ্যাপ্লাই করেছি,
যে টোটাল ভার্চুয়াল সরি 1 মিনিট, আমি তো অ্যাপ্লাই করেছি টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0। এবার কনভার্স অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান, কনভার্স অফ প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান মনে কর কি ছিল, ভার্চুয়াল ওয়ার্কের প্রিন্সিপালটা বোথ সাইডের ছিল। কি বলা ছিল, যদি একটা বডির উপর সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স কাজ করে বডিকে ইকুইলিব্রিয়ামে রাখে দেন টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান 0। এগেইন তুমি এমন যদি কোনো বডি পাও যার উপর কিছু ফোর্স কাজ করছে, এর ফলে টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দা ফোর্সেস 0 হয়, তার মানে বডিও ইকুইলিব্রিয়ামে থাকবে। এখানে যে তুমি টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান 0 কনসিডার করে কাজটা করেছি, মানে ফাইনালি আমি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো যে আমার টোটাল বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার এই বডিটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, মানে যদি বডির উপর কোনো প্রকার ডিসপ্লেসমেন্ট না দেওয়া হয়, এই বডি যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আলফা অ্যাঙ্গেলটার ভ্যালু কত, ক্যাপিটাল এ, বিটা অ্যাঙ্গেলটার ভ্যালু কত, ক্যাপিটাল সি। তাহলে আলফার জায়গায় ক্যাপিটাল এ আর বিটার জায়গায় ক্যাপিটাল সি বসিয়ে দিলেই কাজ মিটে যায়। তো বসিয়ে দে আলফার জায়গায় ক্যাপিটাল এ আর বিটার জায়গায় ক্যাপিটাল সি বসিয়ে দে, তাহলেই কাজ মিটে যাবে। তাহলে লেখ ইন ইকুইলিব্রিয়াম আলফা ইকুয়ালস টু ক্যাপিটাল এ কমা বিটা ইকুয়ালস টু ক্যাপিটাল সি। তাহলে দেয়ারফর ক্যাপিটাল টি ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ cos a cos c হোল ডিভাইডেড বাই সাইন অফ a প্লাস সি। আরেকবার জাস্ট কষ্ট দেবো, আরেকবার পিকচারটা দেখাবো, তাহলে আমার কাজ মিটে যাবে। বা তোদের যে পিকচারটা আঁকা হয়েছে, এই পিকচারে এবিসিটা কি, একটা ট্রায়াঙ্গেল। তো এবিসি একটা ট্রায়াঙ্গেল, মানে আমি বলতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই মানে 180। তাহলে এখান থেকে a প্লাস সি এটা লিখতে পারি পাই মাইনাস ক্যাপিটাল বি। তাই এবার জাস্ট যেটা লাস্টে বেরোলো সাইন অফ a প্লাস সি এর জায়গায় আমি পাই মাইনাস বিটা অ্যাপ্লাই করে দিচ্ছি জাস্ট, তাহলেই কাজ শেষ। তাহলে অ্যাপ্লাই করে দে। তাহলে দ্যাট ইমপ্লাইজ টি ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ কস এ কস সি হোল ডিভাইডেড বাই সাইন অফ পাই মাইনাস বি। এবার সাইন অফ পাই মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ কস এ কস সি হোল ডিভাইডেড বাই সাইন বি, which is the required answer. কপি করে নে। দেখ এটাই আমার কিন্তু গিভেন প্রবলেম, এটাই আমাকে প্রুফ করতে দিয়েছে, কপি করে নে। এবার আরেকটা কথা বলি, দেখ যেভাবে আমি ফার্স্ট রিলেশনটা তো ট্রিভিয়াল, আমি যেভাবে বার করেছি, এবার সেকেন্ড রেজাল্টটা যেভাবে আমি বার করেছি, এই প্রসিডিওরটা মানে আমি মেনলি এই প্রসিডিওরটার কথা বলছি, এই প্রসিডিওরটা বইয়ে এভাবে করা আছে। তো আমাদের প্রশ্ন, দাদা আমরা এই প্রসিডিওরটা ছাড়া অন্য কোনো প্রসিডিওর অ্যাপ্লাই করতে পারি না এই ভ্যালুটা বার করার জন্য? আমরা এই প্রসিডিওরটা ছাড়া অন্য কোনো প্রসিডিওর অ্যাপ্লাই করতে পারি না এই অঙ্কটা করার জন্য? অবশ্যই পারি। আমি আরেকটা প্রসিডিওর বলে দিচ্ছি, সেটা করব। মনে করে দেখ ক্লাস 11-এ একটা ফর্মুলা পড়েছিলি, তোরা যদি কোনো একটা ট্রায়াঙ্গেল কনসিডার করিস এ বি সি, ফর্মুলা পড়েছিলি, দাঁড়া এক মিনিট দাঁড়া, একটু লাইট কালার নিয়ে তোদের দেখতে সুবিধা হবে। তোরা ক্লাস একটা থিওরেম পড়েছিলি, মনে করে দেখ যদি এবিসি একটা ট্রায়াঙ্গেল হয়, তার যদি প্রত্যেকটা সাইডের লেংথ আমার নোন থাকে, মানে ধর এ অ্যাঙ্গেলটার অপোজিট সাইডের লেংথ স্মল এ, বি অ্যাঙ্গেলটার অপোজিট সাইডের লেংথ স্মল বি, আর সি অ্যাঙ্গেলটার অপোজিট সাইডের লেংথ যদি স্মল সি হয়, তোরা পড়েছিলি সাইড বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, সাইড বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন মানে এ বাই সাইন অফ ক্যাপিটাল এ, দিস ইকুয়ালস টু স্মল বি বাই সাইন অফ ক্যাপিটাল বি, দিস ইকুয়ালস টু স্মল সি বাই সাইন অফ ক্যাপিটাল সি। এই যে থিওরেমটা, এই থিওরেমটাকে বলা হয় ল্যামিস থিওরেম, ওকে? এই কনসেপ্টটা তোরা ক্লাস 11-এ ফিজিক্সে পড়ে থাকবি, যেহেতু আমি বলেছি ক্লাস 11-এর ফিজিক্স ধরবো না, তাই আমি কিন্তু ক্লাস 11-এর অঙ্ক ধরলাম।
এই জিনিসটা তোরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলে পড়েছিলি ট্রিকোনোমেট্রি লাস্ট চ্যাপ্টার। এবার ইকুয়ালস টু 2r ছিল, যেটাকে আমরা সেমি সার্কাম রেডিয়াস বলতাম, সরি সার্কাম রেডিয়াস বলতাম, সেটা আমি ধরছি না। এবার এখান থেকে এই কনসেপ্টটাকে আমি গ্রো করাচ্ছি, একটু ভালো করে দেখতো এইটা বলতে পারি কি পারি না। আমি এই যে কনসেপ্টটা বললাম ল্যামিস থিওরেম, এই ল্যামিস থিওরেমটা আমি এ বি সি এই ট্রায়াঙ্গেলের উপর অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এবার আমার যে রডটা ছিল সেই ক্ষেত্রে এবিসি অ্যাঙ্গেলের কথা ভাব, এটা বি, এটা এ, এটা সি, এই অ্যাঙ্গেলটা আমি জানি আলফা, এই অ্যাঙ্গেলটা আমি জানি বিটা, এটা জানি স্মল এ, এটা জানি স্মল সি। ল্যামিস থিওরেম অ্যাপ্লাই কর, এটা অল্টারনেটিভ মেথড বলে লিখে রাখবি, পরীক্ষায় যা ইচ্ছা তাই করতে পারিস। অল্ট মেথড ফর দিস সেকশন, ফর দিস সেকশন দেখ লিখতে পারি সাইড মানে এসি বাই, আচ্ছা আগে এসি লিখছি না, আগে আমি এ দিয়ে শুরু করি, এ বাই সাইন আলফা দিস ইকুয়ালস টু বি, বি নেই মানে এসি, এসি বাই সাইন অফ ক্যাপিটাল বি দিস ইকুয়ালস টু 1 মিনিট, দিস ইকুয়ালস টু আরেকটা সাইড সি, স্মল সি ইকুয়ালস টু সাইন অফ ক্যাপিটাল সি। এবার দেখ আমি ফার্স্ট আর থার্ড রেশিও কনসিডার করছি, ফার্স্ট আর থার্ড রেশিও নিলে a বাই সাইন আলফা দিস ইকুয়ালস টু সি বাই সাইন সি, ক্রস মাল্টিপ্লাই কর তাহলে পেয়ে যাচ্ছি দেখ a সাইন সি ইকুয়ালস টু সি সাইন আলফা, সরি সাইন সি মানে অ্যাকচুয়ালি দাঁড়া দেখ সাইন সি যেটা নিয়েছি সি মানে কি অ্যাকচুয়ালি বিটা, আচ্ছা বিটা লিখে দে, তাহলে এখানে আমার একটা মিনিট, তাহলে এটা হয়ে গেল বিটা মানে এ সাইন বিটা হচ্ছে আমার সি সাইন আলফা। এবার তাহলে ক্যালকুলেশন যদি আমি আগাই তাহলে এখানটা করছি, তার মানে আমি পেলাম সি সাইন আলফা হচ্ছে এ সাইন বিটা, বোথ সাইডে পার্শিয়ালি ডিফারেন্সিয়াল নে, তাহলে সি কস আলফা ডেল আলফা হয়ে গেল সি কস বিটা ডেল বিটা। এটাই আমার ইকুয়েশন 3 ছিল না, চেক করতো, এটাই আমার ইকুয়েশন 3 ছিল না। তোরা চাইলে এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে পারিস, কেউ কেউ চাইলে ল্যামিস থিওরেমও অ্যাপ্লাই করতে পারিস, যার যেটা টেস্ট। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে শুধু আমাদের লিমিটেশনটা বই নয়, বইয়ে যেটুকু করা আছে সেইটুকুই যে শিখবো এটা ব্যাপার নয়, আমি নিজের থেকেও চিন্তা ভাবনাগুলোকে জেনারেট করতে পারি। আর এটা যে ল্যামিস, এটা বইয়ে বলা এই দুটোর মধ্যে যে কোনো একটা করা আছে, আইদার ল্যামিস থিওরেম আর এটা। দাঁড়া 1 মিনিট, বইয়ে কি করা আছে আমি তোদের বলেও দিই। আচ্ছা বইয়ে ল্যামিস থিওরেম দিয়ে করেছে, বইয়ে ল্যামিস থিওরেম দিয়ে করেছে। তোরা চাইলে বিডিটাকে কমন সাইড ধরে নিয়েও করতে পারিস, যেটা তোদের কাছে বেশি ইজি। আমার মনে হয় অন্তত আমার নিজের অবজারভেশন এই প্রসিডিওরটাই তোদের কাছে বিশাল ইজি হবে। তো প্রত্যেকে এই প্রসিডিওরটাই অ্যাপ্লাই করবি পরীক্ষার জন্য। দেখে নে অঙ্কটা বুঝতে পেরেছিস কিনা, অঙ্কটা বুঝতে পেরেছিস কিনা দেখে নে। ওকে কপি করে নে, এরপর আমি নেক্সট প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 15 নিয়ে ডিসকাস করছি।